নমস্কার, নমস্কার। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ পুরুলিয়া এবং বানেশ্বর সারথিবালা মহাবিদ্যালয় কোচবিহার এই দুই কলেজের শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে আসা বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের আজ ১৬৩তম পর্ব। এই পর্বে যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের এই দুই মহাবিদ্যালয়ের বিভাগ থেকে বা মহাবিদ্যালয় থেকে যে সমস্ত শিক্ষার্থীরা বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ বা অধ্যক্ষ বা অন্যান্য ব্যক্তিবর্গেরা যারা যুক্ত হয়েছেন তারা তাদের প্রত্যেককে এই দুই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এবং এই উদ্যোগের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আজকের মূল বক্তা তথা আলোচক ডক্টর সুধীন্দ্র রায় মহাশয়। ওনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার নমস্কার জানাই। আমরা অত্যন্ত কৃতজ্ঞ উনি ওনার ব্যস্ততার মধ্যে থেকেও আমাদের এই বৈঠকির ১৬৩তম পর্বের বক্তা হিসেবে উনি অনুমতি দিয়েছেন। উনি আজকে আলোচনা করার জন্য মূল্যবান সময় দেবেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞ। আমি খুব বেশি ভূমিকায়ন করব না, কিন্তু আজকের মূল বক্তা সম্পর্কে দু চার কথা না বললেই নয়। ২০১৭ সাল থেকে হেতমপুর বীরভূম জেলার হেতমপুরে অবস্থিত কৃষ্ণচন্দ্র কলেজ একটি অন্যতম পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রাচীন এবং সুখ্যাত কলেজ। সেই কলেজের শিক্ষাবিজ্ঞান বিভাগে ২০১৭ সাল থেকে তিনি অধ্যাপনারত, কিন্তু তার পূর্বে উনি সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সাউথ বিহার সেখানেও অধ্যাপনা করেছেন বেশ কিছু সময়। তারও পূর্বে উনি নিজের এমএসসি ডিগ্রি, এমএড, পিএইচডি এই সমস্ত কোর্সগুলি সম্পন্ন করেছেন যথাক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। অবশেষে ২০১৭ সাল থেকে উনি এই বর্তমান কলেজ শ্রী কৃষ্ণচন্দ্র কলেজ সেখানে অধ্যাপনারত আছেন। শুধু অধ্যাপনার পরিচয়টুকুই নয়, ওনার একটি আরো বড় পরিচয় হচ্ছেন উনি একজন নিরন্তর শিক্ষার্থী এবং একজন অত্যন্ত দক্ষ গবেষক। বিভিন্ন সময়ে উনি বিভিন্ন শিক্ষাবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে বা বর্তমান সময়ে প্রাসঙ্গিক বেশ কিছু বিষয়কে নিয়ে, সামাজিক বিষয়কে নিয়ে নিরন্তরভাবে গবেষণা করে চলেছেন, যেগুলো বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই এবং আগামী দিনেও ওনার এই কাজে উনি বদ্ধপরিকর রয়েছেন, যেটা পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের কাছে বা গবেষকদের কাছে, এমনকি অধ্যাপক বা শিক্ষকদের কাছেও অত্যন্ত অনুপ্রেরণাদায়ী। আমি আর খুব বেশি ভূমিকায়ন করব না। ওনার এক কথায় বলতে গেলে আমার চোখে দেখা খুব কম অধ্যাপক আছেন যাদেরকে চোখ বন্ধ করে ভার্সেটাইল একাডেমিশিয়ান বলা যায়। ভার্সেটাইল একাডেমিশিয়ান কেন বললাম তার পেছনে কারণটা একটু দু চার কথায় না বললেই নয়। উনি একাধারে অধ্যাপক, অন্যধারে গবেষক, আবার পাশাপাশি বিভিন্ন দেশীয় বা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় উনি অংশগ্রহণ করে দক্ষতার সহিত
উনি উত্তীর্ণ হয়েছেন এবং এই এই যে মানসিকতায় উনি সবসময় বিশ্বাস করেন যে নিজেকে সবসময় যাচাই করতে ভালোবাসেন, নিজেকে সবসময় আরো বেশি সমৃদ্ধ করতে ভালোবাসেন এবং এই চেষ্টায় উনি নিরন্তরভাবে লেগে রয়েছেন। যার ফলেই উনি বিভিন্ন সময়ে বিভিন্ন সেটা কম্পিউটার অল ইন্ডিয়া কম্পিউটার টেস্ট ফর টিচার্স হোক বা আহ, গেট গেট বলি না কেন, যেটা মূলত সায়েন্স সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তারা সেই পরীক্ষায় বসে। এখন হয়তো আর্টসেরও কিছু বিষয়ে গেট দেওয়া যায়। তো গেট কোয়ালিফাই করেছেন, টেট কোয়ালিফাই করেছেন, এরকম বহু পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এমনকি কোরাস একটা অল ইন্ডিয়া, সম্ভবত আমি যা দেখছিলাম একটা কোরাস কম্পিটিশন হয়েছিল, সেখানেও উনি দক্ষতার সাথে উত্তীর্ণ হয়েছেন। তো এই জন্যই আমি ভার্সেটাইল একাডেমিশিয়ান বললাম। আর খুব বেশি ভূমিকায়ন পর্বের মধ্যে সময় অতিবাহিত করতে চাই না। আমরা আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, যেটা শিক্ষা বিজ্ঞানের মূলত শিক্ষা মনোবিজ্ঞানের একটা অত্যন্ত হার্ডকোর বিষয়, কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজমের দুই মহারথী, যা পিঁয়াজে এবং লেভ ভাইগাটস্কি, এই দুইজন মানুষের মতবাদ বা এই দুইজন মানুষের চিন্তাভাবনায় কনস্ট্রাকটিভিজমটা কেমন, বা কনস্ট্রাকটিভিজম কি, বা কনস্ট্রাকটিভিজম কতটা সমৃদ্ধ হয়েছে এই দুই মহারথীর দ্বারা, সেই বিষয় নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। আমি স্যারকে, ডক্টর সুধীন্দ্র রয় স্যারকে আমি আহ্বান জানাচ্ছি আজকের মূল আলোচনায়। স্যার প্লিজ। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। আহ, উপস্থিত সকল যারা আজকে সকল উপস্থিত আছেন এই আলোচনা সভায়, সকলকে আমার প্রণাম। এবং বিশেষ করে আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরাই বেশি আছে, তাদেরকে আমার স্নেহ এবং ভালোবাসা। তো প্রথমত এই যে উদ্যোগ, যেটা আমি উজ্জ্বল বাবু আমাকে যোগাযোগ করেছিলেন এবং তারপরে আমিও একটু নিজে সার্চ করে দেখলাম যে বিষয়টি, তো আমি তো দেখে খুব অভিভূত হলাম যে এত সুন্দর একটা উদ্যোগ উনি নিয়েছিলেন। বিশেষ করে ওনার সাথে কথা হয়েছিল যে মূলত লকডাউনের সময় এই ভাবনা চিন্তাটা ওনার ছিল, ছাত্রছাত্রীদেরকে কোনোভাবে যদি এই সময়টা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সমৃদ্ধ করা যায়। তো সেটাই আজকে একটা মহিরুহ হয়ে দাঁড়িয়েছে। আমি দেখছিলাম আমি বোধহয় 163তম পর্বে আজকে এখানে উপস্থাপনা করব। তো এটা আমার কাছে সত্যি আনন্দের, গর্বের। এবং আমি দেখছিলাম যে আগে মানে গত যে এপিসোড গুলো হয়েছে, সেখানে যারা যারা এখানে বলে গেছেন তারা বেশি অনেকেই আমার গুরুস্থানীয়। তো সেই জায়গা থেকে আমি নিজেকে সত্যি ধন্য মনে করছি যে আমি আজকে উপস্থাপনা করার সুযোগ পেলাম এবং সকলের সাথে আলাপ হওয়ার একটা সুযোগ থাকে। আর সেই কারণে আমি উজ্জ্বল বাবুকে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপন করব এবং এই অনুষ্ঠানের যে উদ্যোক্তারা আছেন তাদেরকে সকলকে আমার ধন্যবাদ জ্ঞাপন করব। আর উজ্জ্বল বাবু আমার সম্পর্কে এত বেশি কথা বলেছেন, আমি অতটা যোগ্য নই। আমি চেষ্টা করে যাই যতটা ছাত্রছাত্রীদের জন্য পারি। আহ, সেটা আমার একটা কাজ, বলতে যাই আমার কর্তব্য এটা, যে কোনো শিক্ষকেরই কর্তব্য এটা, যে নিরন্তর একটা প্রচেষ্টা ছাত্রছাত্রীদের জন্য এবং নিজেকেও আপ টু ডেট রাখা। এটাও আমি মনে করি, মানে একজন শিক্ষক মানে নিজেকে যদি আপ টু ডেট না রাখে তাহলে সে কিন্তু তাল মিলিয়ে চলতেও পারবে না এবং শিক্ষার্থীদের সাথেও সে কিন্তু সঠিক মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন যেটা করতে পারবে না। তো সেই জায়গা থেকেই আমার প্রয়াস, আর কিছুই নয়, এটা আমার কর্তব্য বলে আমি মনে করি। আচ্ছা, আমি এবার একটু আমার যে আজকের আলোচনার বিষয়, যেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ এটা চাইল্ড সাইকোলজির সাথে যুক্ত, আমরা জানি, মানে শিশু মনোবিজ্ঞান, এবং আমরা যারা শিক্ষা জগতে আছি এবং সাইকোলজির জগতে আছি তাদের এটা খুবই পরিচিত একটা বিষয়। তো আচ্ছা, আমি স্ক্রিনটা প্রেজেন্ট করছি তাহলে। ওকে স্যার।
সুমন পাল, তোমার ভিডিওটা অন হয়ে আছে, তুমি কাইন্ডলি সেটা অফ করে দাও। সুমন পাল, থ্যাংক ইউ। স্যার, শেয়ারিং স্ক্রিন দেখা যাচ্ছে, স্লাইডটা। দেখুন তো স্লাইডটা আসছে, স্লাইডটা কি এসছে? না, আমার এখানে এখনো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। মেবি এসে গেছে, মানে ওটা সিস্টেমের স্লোনেসের কারণে হয়তো হচ্ছে। আচ্ছা, কেউ কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না স্যার, স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আরেকবার চেষ্টা করি। এবার হ্যাঁ স্যার, দেখুন। এসেছে। হ্যাঁ স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুরু করছি আজকের আলোচনাটা। হ্যাঁ প্লিজ। তো আজকে আমাদের আলোচনা হচ্ছে কনস্ট্রাকটিভিজম ইন দ্য লাইট অফ জিন পিয়াজেট এবং রে বাইগটস্কি। তো কনস্ট্রাকটিভিজম, যদি আমি মানে স্যার যেহেতু আমাকে বলেছেন বাংলা ইংরেজি মিশিয়ে বলতে, তো আমি দুটো চেষ্টা করছি সেভাবেই তৈরি করেছি। তো কনস্ট্রাকটিভিজমের বাংলা যদি বলি, এটাকে বাংলায় আমরা গঠনবাদ বলতে পারি। বিভিন্ন বইয়ে গঠনবাদই বেশি ব্যবহার করে, কিংবা নির্মিতিবাদও বলা যায়, বা গঠনবাদ বা নির্মিতিবাদ। তো এই গঠন বা নির্মিতিবাদের মেন যে দর্শন বা ফিলোসফি কি? ফিলোসফি হচ্ছে এটাই যে যে কোনো শিশু তার জ্ঞান সক্রিয়ভাবে সে নিজেই নির্মাণ করতে সক্ষম, এবং এই জ্ঞান নির্মাণ প্রক্রিয়ার দরুন সে তার পূর্ব যে অভিজ্ঞতা, অর্থাৎ পূর্ব আগে যা শিখেছে বা সে যে অভিজ্ঞতা অর্জন করেছে, যাকে আমরা শিখন অভিজ্ঞতা বলি। শিখন অভিজ্ঞতা মানে এমন অভিজ্ঞতা যার দরুন আমাদের নির্দিষ্ট আচরণের পরিবর্তন হয়। অর্থাৎ আমি আগে কিছু জানতাম না, কিন্তু জানার পর আগের যে আচরণ ছিল পরের আচরণের সাথে সেটা মিলবে না, আচরণের পরিবর্তন হবে। এই অভিজ্ঞতাগুলোকে বলে শিখন অভিজ্ঞতা। তো এই শিখন অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিশুরা, যে কোনো ব্যক্তি সক্রিয়ভাবে তার জ্ঞান সে নিজেই নির্মাণ করতে সক্ষম। এটাই হচ্ছে কনস্ট্রাকটিভিজমের মূল ধারণা। এই ধারণার উপর ভিত্তি করে কিন্তু নির্মিতিবাদের তত্ত্বগুলি গড়ে উঠেছে। ঠিক আছে। এরপর যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে নির্মিতিবাদ বা গঠনবাদ কি, তার সোজা উত্তর হচ্ছে এটাই যে কনস্ট্রাকটিভিজম হচ্ছে শিখন প্রক্রিয়া বা শিখনের একটি দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচ। যেখানে কি হয়, যেখানে কোনো ব্যক্তি বা বিশেষ করে শিশুরা তাদের জ্ঞান নিজেই সক্রিয়তার সহিত নির্মাণ করতে পারে, এবং এই যে নির্মিত জ্ঞান তার ভিত্তিতেই, বা যে শিখন অভিজ্ঞতা সে লাভ করেছে তার ভিত্তিতেই কিন্তু শিক্ষার্থী কি করে, তার যে বহির্জগৎ বা যে বাস্তব জগৎ তাকে জানার বোঝার চেষ্টা করে। এটা আমরাও কিন্তু মানে দৈনন্দিন কাজে আমরা এইভাবেই কিন্তু অ্যাডজাস্ট করি বা অভিযোজন করি আমাদের পারিপার্শ্বিকের সাথে। অর্থাৎ আমি যদি একটু উদাহরণ দিই, আমি প্রথমবার যদি কলকাতা যাই বা এমন কোনো জায়গায় যাই যেখানে আমি আগে যাইনি, কিন্তু তার জন্য আমি হয়তো যে গেছে তাকে একবার ফোন করি বা জিজ্ঞেস করে নিই বা তথ্য জোগাড় করি যে কিভাবে কোথায় কিভাবে যাওয়া যায়, রাস্তাঘাট কোথায় কি হবে, কি ধরলে, কোন ট্রান্সপোর্ট ধরলে আমি কোথায় যেতে পারবো, এগুলো আগে থেকে আমরা যতটা পারি অভিজ্ঞতা নিয়ে রাখি। তাহলে এই যে আগে থেকে যতটা আমি অভিজ্ঞতা কারোর কাছ থেকে নিয়ে রাখছি বা যেভাবেই নিয়ে রাখছি, সেটাই কিন্তু আমি যখন কলকাতা বা নতুন কোনো জায়গায় পৌঁছাই, সেই অভিজ্ঞতা কিন্তু আমাকে সেইখানে অভিযোজন করতে সাহায্য করে। তাহলে কি বোঝা গেল এখান থেকে? দ্বিতীয় জিনিস কি বলা যায় যে আমরা আমাদের যে মানে লার্নার্স ইউজ দেয়ার প্রিভিয়াস নলেজ অ্যাজ দ্য ফাউন্ডেশন, অর্থাৎ আমরা সবসময় আমাদের পূর্ব অভিজ্ঞতাকে একটা ভিত্তি হিসেবে কাজে লাগাই, যার উপর ভিত্তি করে আমরা কি করি, আমরা আরো নতুন তথ্য আরোপণ করি বা নতুন জিনিস শিখি। তার মানে কার উপর ভিত্তি করে? আগে যা শিখে রেখেছি বা যে শিখন অভিজ্ঞতা আগে থেকে আছে তার উপর ভিত্তি করে আমরা নতুন কোনো তথ্যকে আরোহণ করছি বা জানা বা বোঝার চেষ্টা করি। এটা কিন্তু আমরা সকলেই করি, এটা সকলের জন্যই সত্য যা আলোচনা করা হচ্ছে। এই কারণেই যেহেতু আমরা জানি যে আমরা একে অপরের থেকে বিভিন্ন দিক থেকে আলাদা হই, যাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বলা হয় বা ব্যক্তি বৈষম্য আছে, তাই সকলের অভিজ্ঞতা একরকম হয় না। তাই এক্ষেত্রে আমরা যে অভিজ্ঞতা লাভ করছি সেটা আমাদের ক্ষেত্রে ভীষণ ব্যক্তিগত, অর্থাৎ সকলের অভিজ্ঞতা সকলের সাথে নাও মিল খেতে পারে বা নাও মিল হতে পারে।
তাহলে ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সেস মেক লার্নিং ইউনিক টু দেম, মানে যে যেভাবে শিখছে সেটা তার জন্যই অনন্য, এমন কোনো শর্ত নেই যে সেটা সকলের জন্য সমানই হতে হবে। ঠিক আছে, এরপর কি, এরপর যেটা কনস্ট্রাকটিভিজম সম্বন্ধে আরো বুঝতে পারবো, যে এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে শিখন প্রক্রিয়ায় কখনোই শিশু বা কোনো ব্যক্তি নিষ্ক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। মানে নিষ্ক্রিয়ভাবে কোনো তথ্য যদি সে গ্রহণ করে, মানে প্যাসিভলি, সেখানে শিখন কোনো দিনই কার্যকরী রূপে সে গ্রহণ করতে পারবে না। তাহলে এখানে কি দেখা হচ্ছে কনস্ট্রাকটিভিজমের ক্ষেত্রে, যে সর্বদাই শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে শিশু বা শিক্ষার্থী নিজের যে অভিজ্ঞতা তার প্রতিফলন ঘটায়, অর্থাৎ সে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জানার বা বোঝার চেষ্টা করে, রিফ্লেকশন অফ দ্যার এক্সপিরিয়েন্সেস এখানে তারা করবে। আর কি করবে, তারা নতুন মেন্টাল রিপ্রেজেন্টেশন তৈরি করবে। এই মেন্টাল রিপ্রেজেন্টেশন কথাটা আমরা পরবর্তীকালেও বারবার দেখব, এবং সুন্দর একটা ধারণা যেটা পিয়াজের এখান থেকে দিয়েছেন, জিন পিয়াজে, সেটা আমরা আলোচনা করব। আমরা অনেকে হয়তো জানি সেটাকে স্কিমা বলা হয়। মেন্টাল রিপ্রেজেন্টেশন কি আমি বুঝিয়ে দিচ্ছি। এবং তারপরে কি করছি, মেন্টাল রিপ্রেজেন্টেশন তৈরি হলে তার ভিত্তিতে আমরা আবার নতুন তথ্য গ্রহণ করছি এবং আমরা সেটাকে আমাদের যে স্কিমা তৈরি হয়েছে তাতে আরো যুক্ত করছি। এবার এখানে একটা কথা যেহেতু এলো স্কিমা, আমি একটু অল্প করে বুঝি কি স্কিমা কাকে বলা হয়। স্কিমা হচ্ছে আর কিছুই নয়, আমি একটু আগেই বললাম যে কোনো বিষয় সম্পর্কে আমরা শিখন অভিজ্ঞতা লাভ করি। তাহলে এই যে শিখন অভিজ্ঞতা কোনো বিষয় সাপেক্ষে গ্রহণ করলাম, অর্থাৎ একটা বাচ্চা প্রথমবার যদি কুকুর দেখে, তার বাবা বা মা বা যে তার আশেপাশে আছে অভিজ্ঞ ব্যক্তি, সে তাকে বললো দেখো বাবা এটা কুকুর। তাহলে ও কুকুর দেখে প্রথমবার দেখলো যে এটা কুকুর, পরবর্তীকালেও যদি সে কুকুরকে দেখে সে বলতে পারবে কুকুর। কেন বলতে পারবে? কারণ কুকুরের একটা স্কিমা বা মেন্টাল রিপ্রেজেন্টেশন তার মস্তিষ্কে তৈরি হয়ে গেছে, একেই বলে স্কিমা। কিন্তু নতুন স্কিমা কখন অ্যাড হবে, যদি চার প্রিয় অন্য কোনো প্রাণী সে দেখে। কুকুরের পর হয়তো সে ছাগল দেখে, কিন্তু সে তখন মেলাতে পারবে না যে চার পেয়েও প্রাণী মানে আমি কুকুরই বুঝতাম, কিন্তু এটা তো নতুন কিছু প্রাণী। তখন সে নতুন স্কিমা তৈরি করবে কোনোভাবে, হয়তো অভিজ্ঞ ব্যক্তি তাকে জানালো যে এটা ছাগল, আরেকটি প্রাণী। তখন সে আবার তার যে মেন্টাল রিপ্রেজেন্টেশন তৈরি হচ্ছে বিভিন্ন বিষয়বস্তু বা প্রাণী বা যাই হোক অবজেক্ট সম্বন্ধে, সেখানে সেই নতুন স্কিমাটি সে অ্যাড করবে। তাহলে এই হচ্ছে গিয়ে কনস্ট্রাকটিভিজমের অর্থ। এবং এই যে এইভাবে স্কিমা অ্যাড হচ্ছে, মেন্টাল ইমেজ তৈরি হচ্ছে এবং সেটাতে আবার নতুন তথ্য অ্যাড করছি এবং সক্রিয়ভাবে যে বাচ্চা এটা করছে এবং তার রিফ্লেকশন ঘটাচ্ছে তার শিখনের জন্য বা কোথাও অভিযোজন ঘটার জন্য করার জন্য, এখান থেকে হয় কি একটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে ডিপার থিঙ্কিং এবং গভীর চিন্তন, গভীর শিখন, গভীর চিন্তন, গভীরভাবে বোধগম্যতা বাচ্চার মধ্যে তৈরি হয় এই কনস্ট্রাকটিভিজমের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখবো, আমরা পিয়াজের বা ভাইগটস্কিকে মূলত কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে রিলেট করি। তো বেসিক্যালি যে ডিপার লার্নিং, ডিপার আন্ডারস্ট্যান্ডিং, এটা মূলত কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশকেই বোঝানো হচ্ছে শিশুর ক্ষেত্রে। কনস্ট্রাকটিভিজম হচ্ছে সেই লার্নিং অ্যাপ্রোচ যার দ্বারা কিন্তু কোনো শিশুর খুব ভালোভাবে তার বৌদ্ধিক বিকাশ ঘটে বা বৌদ্ধিক বিকাশে এটি সাহায্য করে থাকে। এবার এর কিছু নীতি আছে, অর্থাৎ কনস্ট্রাকটিভিজম কিছু নীতিকে মেনে চলে। প্রিন্সিপাল প্রথম নীতি কি, যে কনস্ট্রাকটিভিজম is knowledge is constructed rather innate or passively absorbed। আমি সেকেন্ড নীতিটা এলে দুটো একসাথে বোঝাতে পারবো। সেকেন্ডটা দেখো, দেখুন লার্নিং ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। তাহলে প্রথমটা এবং দ্বিতীয়টা থেকে কি বোঝা গেল, যে জ্ঞান সবসময় নির্মাণ একটা প্রক্রিয়া, মানে জ্ঞান নির্মিত হয়, জ্ঞান কখনো সহজাত নয়। মানে আমি জন্মালাম মানে জ্ঞান নিয়ে জন্মালাম এরকম না, এটা আমাকে নির্মাণ করতে হবে এবং এটা কখনোই প্যাসিভলি হবে না বা নিষ্ক্রিয়ভাবে সম্ভব নয়। তাহলে শিখন সবসময় একটা সক্রিয় প্রক্রিয়া, যে জন্য আমরা বর্তমানে শিশু কেন্দ্রিক শিক্ষার দিকে এসেছি বা আমরা শিশু কেন্দ্রিক বিভিন্ন অ্যাপ্রোচকে গ্রহণ করছি শিশু শিক্ষার ক্ষেত্রে। কেন? যাতে তাদের সক্রিয়তা বজায় থাকে, এই সক্রিয়তা বজায় থাকলেই শিখন কার্যকরী হবে, নতুবা হবে। 3 নম্বর প্রিন্সিপাল কি, অল নলেজ ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড। এইখানে এবার ভাইগটস্কির গুরুত্ব আসছে। ভাইগটস্কি এর উপর অনেক জোর দিয়েছেন, আমি আসবো পরবর্তী আলোচনাতে, যে উনি কি বলছেন, যে সকল জ্ঞান সামাজিকভাবে নির্মিত হয়। এর ছোট্ট উদাহরণ আমি দিই,
ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন ক্ষেত্রে বাবা মার উপর নির্ভরশীল, কিন্তু একটা সময় পর আর তাদের উপর নির্ভরশীলতা থাকে না। যেরকম ছোটবেলা থেকে জামা কাপড়টা বাবাই পরিয়ে দেয় বা মা পরিয়ে দেয়, জুতোর ফিতে বেঁধে দেয়, হয়তো বোতাম আটকে দেয়, কিন্তু আমি যখন নিজে সেটা শিখে যাই, অর্থাৎ তারা যখন আমাকে শেখাচ্ছে এইভাবে, আমি যখন নিজে শিখে যাই তখন আর তাদের প্রয়োজন পড়ে না। কিন্তু প্রাথমিক যে শিক্ষণটা সেটা সামাজিক ভাবেই হয়, সেটা আমার পিতা মাতা বা বৃহত্তর সমাজ, আমার বন্ধু বান্ধব হতে পারে, সে আমাকে শেখাচ্ছে, তাহলে সামাজিক ভাবে জ্ঞান নির্মিত হয়। নলেজ ইজ পার্সোনাল, এই কথাটা একটু আগেও আমরা দেখলাম যে যেহেতু প্রত্যেকের থেকে আলাদা হয়, পৃথক হয়, তার শিখন শৈলী আলাদা হয়, শিখন অভিজ্ঞতা আলাদা হয়, সেজন্য নলেজও ব্যক্তিগত হয়। অর্থাৎ আমার যে নলেজ সেটা আমার জন্যই ব্যক্তিগত, আরেকজনের নলেজ তার জন্যই ব্যক্তিগত। অর্থাৎ এমন ব্যাপারটা এমনই, যেহেতু আমি যে অভিজ্ঞতা নিয়ে যে জ্ঞান লাভ করেছি সেটা আমার জন্যই অনন্য, অন্যের সাথে এটা নাও মিলতে পারে, তাই জ্ঞান সর্বদাই ব্যক্তিগত। অর্থাৎ ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ম্যাটার করবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, লার্নিং ইজ কনটেক্সচুয়াল। অর্থাৎ প্রাসঙ্গিক বা বিষয় মানে আমি যে কনটেক্সটে বসবাস করছি বা যে প্রেক্ষিতে বসবাস করছি সেটা খুব ইম্পর্টেন্ট শিখনের জন্য। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি যে আমাদের যদি ভৌগোলিক এলাকাগুলি দেখি, এক একটি সমাজ এক একটি জনের থেকে আলাদা। আমি যে সমাজে বড় হচ্ছি, আমি সেখানকারই রীতি নীতি আচার নিয়ম কানুন প্রথা শিখছি বা যে পরিবেশ পাচ্ছি, যে কনটেক্সট পাচ্ছি, সেই অনুসারেই আমার শিখন কিন্তু ত্বরান্বিত হয়। তার মানে আমি যদি দেখতে যাই, আজকে একটা ইউরোপের যে বাচ্চা যেভাবে বড় হয়, আফ্রিকার বাচ্চা সেভাবে নিশ্চয়ই বড় হয় না, তাহলে কনটেক্সটটাও শিখনের জন্য কিন্তু ভ্যারি করে। অর্থাৎ এটা সার্বজনীন নয়, কনটেক্সচুয়াল হবে। লার্নিং এক্সিস্ট ইন মাইন্ড, এটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। কেন? কারণ শিখন বা লার্নিং তখনই কার্যকরী হবে যখন সেখানে আমার মস্তিষ্কর অন্তর্ভুক্তি থাকবে। অর্থাৎ আমি নিজে সেই প্রক্রিয়ায় যখন অংশগ্রহণ করছি, অর্থাৎ আমার মন বা মস্তিষ্ক যখন সেখানে অংশগ্রহণ করছে, তখনই শিখন কার্যকরী হবে। এবং শিখন সর্বদাই আমাদের মস্তিষ্কেই সংগঠিত হয়, তাই নিজস্ব সক্রিয়তা এবং যোগদান করাটা ভীষণ ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট কি প্রিন্সিপাল, যে শিখনের জন্য মোটিভেশন বা প্রেরণা ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। একটি আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, একটি বাচ্চা যখন ক্লাসে শিখছে কিছু, তাকে যদি আমি তিরস্কার করি, সে যদি ভালো স্টুডেন্ট হয় সে কিন্তু ভালো শিখতে পারবে না। উল্টে আমি যদি তাকে, সে যদি একটু এভারেজ স্টুডেন্টও হয়, তাকে যদি আমি কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে প্রেরণা দিই, উৎসাহ দিই, মোটিভেশন দিই, সে কিন্তু খুব ভালো শিখতে পারবে, তার শিখন খুব কার্যকরী হবে এবং পরবর্তী শিখনের জন্য সে আরো তৈরি থাকবে বা রেডি থাকবে বা অনুপ্রাণিত হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের গঠনবাদ বা নির্মিতিবাদের নীতি। এইবার যে নামগুলি আমরা কনস্ট্রাকটিভিজম বা গঠনবাদ পড়তে গেলে পাবো, মূলত যাদের উপর আজকে আমার বক্তব্য তাদের নাম তো থাকবেই, পিয়াজে এবং লেভ ভাইগটস্কি। এছাড়াও আরো বেশ কিছু নাম আমরা পাই, যেরকম জেরোম ব্রুনার, জন ডিভি, মারিয়া মন্তেসরিও এখানে অ্যাড হতে পারেন। এবং আরেকটি নাম আছে আর্ন ভন গ্রেসারফিল্ড, ইনি পরবর্তীকালে যুক্ত হয়েছেন 1990 সালে। ইনার দেওয়া একটি তত্ত্ব আছে, আমি সেটাতে পরে আসছি। তো এই নামগুলি আমরা মোটামুটি কনস্ট্রাকটিভিজম যে তত্ত্ব বা ধারণাটি, তার সাথে এই মনোবৈজ্ঞানিক এবং সমাজবিজ্ঞানীদের নাম আমরা পেয়ে থাকি। এবার মূল জায়গায় যেখানে আসবো, যে এর ধরনগুলি কি কি, কনস্ট্রাকটিভিজমের ধরনগুলি কি কি। তো মূলত এর তিনটি ধরন পাওয়া যায়। প্রথমটা হচ্ছে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম বা বৌদ্ধিক গঠনবাদ, এটির জনক হচ্ছেন জ্যাঁ পিয়াজে। দ্বিতীয়টি হচ্ছে সামাজিক গঠনবাদ, এটির জনক হচ্ছেন ভাইগটস্কি। এবং তৃতীয়টি, এটা খুবই রিসেন্ট একটি তত্ত্ব, র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম। র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজমের সঠিক বাংলা আমিও পাইনি খুঁজে, তো এটি দিয়েছেন খুব রিসেন্টলি 1990 সালেই দিয়েছেন আর্ন ভন গ্রেসারফেল্ড। তো এই তিন ধরনের কনস্ট্রাকটিভিজম পাওয়া যায়, আমি এক একটি ধরন ধরে আসবো।
তো কগনিটিভ কনস্ট্রাকটিভিজম এর জনক হচ্ছেন জ্যাঁ পিয়াজে। পিয়াজে তার বৌদ্ধিক বিকাশের যে তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, তার দীর্ঘ প্রচেষ্টা এবং যে গবেষণা আমরা জানি সেই কথা, তার ভিত্তিতে সেখান থেকেই কিন্তু কগনিটিভ কনস্ট্রাকটিভিজমের জন্ম। এই যে গঠনবাদের মূল কথা, এর মূল বিষয়টি কি বা মৌলিক বিষয়টি কি, এখানে পিয়াজে বলছেন যে যে কোনো শিক্ষার্থী তার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে, বা আমি আগেই বলেছি স্কিমার কথা, বা কগনিটিভ স্ট্রাকচার বা মেন্টাল রিপ্রেজেন্টেশন একই জিনিস, অর্থাৎ কোনো শিশুর মধ্যে আগে থেকে যে পূর্ব অভিজ্ঞতা সঞ্চিত হয়ে আছে কোনো বিষয় ভিত্তিক হোক, বস্তু ভিত্তিক হোক, যাকে কগনিটিভ স্ট্রাকচারও বলা যায়, মেন্টাল রিপ্রেজেন্টেশনও বলা যায়, ছোট করে ডাকনাম স্কিমাও বলা যায়, তার ভিত্তিতেই কিন্তু শিশু কি করে, শিশু নিজের জ্ঞান নিজেই সক্রিয়তার সাথে নির্মাণ করে। তাহলে সেই জন্যই therefore learning is relative to their stages of cognitive development, এবং সেই কারণেই আমরা জানি যে পিয়াজে 4টি কগনিটিভ ডেভেলপমেন্টের স্তর দিয়ে গেছিলেন, এবং তিনি মনে করেন যে শিখন এই স্তরগুলির সাথে প্রাসঙ্গিক, অর্থাৎ এক একটি স্তরে শিশু এক একভাবে শিখন লাভ করে। কেন? কারণ এক একটি পর্যায়ে তার স্কিমার সংগঠন হওয়া সেটি এক এক রকম হয়। আমরা সেটা পরবর্তীকালে দেখবো স্টেজগুলো কি কি এবং কি কিভাবে সেখানে শিশু শেখে বা তার কগনিটিভ স্ট্রাকচারকে তৈরি করে। এই হচ্ছে কগনিটিভ কনস্ট্রাকটিভিজমের মূল ধারণা। এবার আসবো দ্বিতীয়, সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মূল ধারণা কি। সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মূল ধারণা হচ্ছে, যার জনক আমি বলেছি যে ভাইগটস্কি, এবং সব থেকে একটা সুন্দর বিষয় হচ্ছে এই দুই ব্যক্তি স্বতন্ত্রভাবেই নিজের গবেষণা চালিয়ে গেছেন, কেউ কাউকে চিনতেন না, এবং স্বতন্ত্রভাবে একই বিষয়ের উপর গবেষণা করেছেন, কিন্তু দুটো দিকে গবেষণা করেছেন। একজন কগনিটিভ কনস্ট্রাকটিভিজমকে সামনে তুলে ধরেছেন, আরেকজন সোশ্যাল কনস্ট্রাকটিভিজমকে। মানে এটাই হচ্ছে দুজনের মানে অদ্ভুতভাবে কাজের একটা মানে সমবায় হয়েছে, কিন্তু দুজন দুজনকে চিনতেন না এবং স্বতন্ত্রভাবে দুজনের কাজ করে গেছে। তো এটাই হচ্ছে একটা সুন্দর বিষয় আমাদের সামনে, সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এবং দুজনা প্রায় সমসাময়িক বললেও চলে, প্রায় সমসাময়িক। এবং এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মূল ধারণা কি? মূল ধারণা আমি আগেও বুঝিয়েছি যে এখানে মূল ধারণা বুঝতে হবে যে কোনো কাজ বা যে কোনো জ্ঞানের গঠন সমাজে দুবার ঘটে, একবার সামাজিক স্তরে, একবার ব্যক্তিগত স্তরে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। মেয়েরা শাড়ি পরা মূলত কার কাছ থেকে শেখে? মায়ের কাছ থেকে শেখে, ঠিক? মা বা ঠাকুমা হোক বা যাই হোক, এই যে শাড়ি পরা শেখা, সে তো নিজে নিজে করতে পারতো না এক সময়, তাহলে তাকে মা সাহায্য করতো বা পরবর্তীকালে মা তাকে শিখিয়ে দিয়েছে। তাহলে প্রথম যে শিখন বা প্রথম যে শাড়ি কিভাবে পড়তে হয় সেই জ্ঞান আরোহণ, এটা সামাজিক স্তরে হলো, অর্থাৎ যে শিখছে শিক্ষার্থী এবং আরেকজন যে সেই বিষয়টি জানে, অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তি, সেই বিষয়ে নলেজেবল ব্যক্তি, তার সাথে মিথস্ক্রিয়া করার দরুন আমি প্রথমবারের জন্য শিখি বা কাজটি সংগঠিত হয়। আর দ্বিতীয়বার কখন হয়? দ্বিতীয়বার হয় আমি শিখে গেলাম তারপর, অর্থাৎ আমি কোনো জ্ঞান আত্মস্থকরণ করলাম বা সেই জ্ঞান আয়ত্ত করলাম, এবং পরবর্তীকালে যখন আমি সেটা ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ স্বাধীনভাবে নিজে নিজেই কারো সাহায্য ছাড়া করতে পারলাম, এটা হলো একই কাজের দ্বিতীয়বারের ঘটা। তাহলে যে কোনো কাজ দুবার সংগঠিত হয়, একবার সামাজিক স্তরে অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে ঘটে, যেখানে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছ থেকে শেখে, আর দ্বিতীয় স্তরে কি ওই ব্যক্তি যখন শিখে যাচ্ছে তখন সে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীনভাবেই সেই কাজটি করতে পারে। তাহলে এই দুটো স্তরের নাম আছে, একটাকে বলে ইন্টার সাইকোলজিক্যাল লেভেল, অর্থাৎ যেখানে দুই ব্যক্তির মধ্যে সেই কাজটি সংগঠিত হয়, যেখানে একজন শিখছে আরেকজন তাকে শেখাচ্ছে, আর যখন সে শিখে যাচ্ছে তখন যে আরেকবার সংগঠিত হয় কাজটি, তাকে বলে ইন্ট্রা সাইকোলজিক্যাল লেভেল। ঠিক আছে? আচ্ছা, এইখানে যদি কারোর বুঝতে কোথাও অসুবিধা থাকে একটু নোট ডাউন করে রাখবেন, পরবর্তীকালে আমি প্রশ্ন উত্তর পর্বে আমি বুঝিয়ে দেবো। তাহলে এই হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। তাহলে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম মেন কথা কি, যে কোনো শিখন
বা জ্ঞান নির্মাণ প্রক্রিয়া একটি সামাজিক প্রক্রিয়া, অর্থাৎ আমরা কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকেই প্রথমবারের জন্য সেটা শিখি, এর আর কোনো উৎস, দ্বিতীয় উৎস নেই। হ্যাঁ, এটাও হতে পারে আমরা ইউটিউব থেকেও শিখতে পারি বা অন্য কোনো সামাজিক মাধ্যম থেকেও শিখতে পারি, কিন্তু মনে রাখতে হবে সেখানেও কারোর দেওয়া টেক্সট পড়ছি হয়তো বা কারোর ডেমো দেখেই আমরা সেই কাজটা শিখছি, সেটা কিন্তু নিজে নিজে শিখছি না, সামাজিক মাধ্যমকেই ব্যবহার করে শিখছি। ঠিক আছে, এই হচ্ছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের মেন ধারণা। এই দুটি যে কনস্ট্রাকটিভিজম আলোচনা করলাম, এর একেবারে একটু অন্যরকম ধারণা দিয়েছেন গ্রেসার ফেল্ডার, মানে যেটা র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজমের যে জনক। তিনি কি বলছেন, তিনার ধারণাটা একটু অন্যরকম। তার যে বক্তব্য, তার বক্তব্য এরকম যে আমরা যে জ্ঞান নির্মাণ করছি, সেই জ্ঞান নির্মাণ আমাদের বাস্তব জগৎকে বুঝতে খুব বেশি সাহায্য করে না। হ্যাঁ, শুনতে একটু অদ্ভুত লাগবে, কিন্তু এইভাবেই উনি বলেছেন যে আমরা যে জ্ঞান নির্মাণ করি, সেই জ্ঞান নির্মাণ আমাদের বাস্তব জগৎকে বুঝতে খুব বেশি সাহায্য করে না, কিন্তু কোথায় সাহায্য করে, নির্দিষ্ট পরিবেশে বিশেষ কোনো কাজ সংগঠন করা বা কাজটি কমপ্লিট করা বা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আমাকে সেই জ্ঞান সাহায্য করে। তাহলে এখানে আগের যে তত্ত্বগুলি এই কনস্ট্রাকটিভিজম আলোচনা করলাম, সেখানে মূল বিষয় ছিল পারিপার্শ্বিককে বোঝা বা বাস্তবকে জানা বোঝার একটা ব্যাপার, কিন্তু এখানে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজমের যে ধারাটি আছে সে বলে যে মূলত আমরা জ্ঞান নির্মাণ করি নির্দিষ্ট কোনো কাজ উদ্ধার করার জন্য বা প্রবলেম সলিউশনের জন্য নির্দিষ্ট পরিবেশের ক্ষেত্রে। সেই জন্যই র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজমে বলা হয় যে জ্ঞান, দেখুন আমি ইংরেজিটা একটু বলি, নলেজ ইজ ইনভেন্টেড নট ডিসকভার্ড। তো নলেজ ইনভেন্টেড হয়, ডিসকভার্ড হয় না। এর বাংলা যদি করি, ইনভেন্ট মানে হচ্ছে ইনভেন্টের বাংলা হতে পারে, একটা হচ্ছে আবিষ্কার, একটা হচ্ছে উদ্ভাবন। হ্যাঁ, উদ্ভাবন এবং আবিষ্কার, কিন্তু সাধারণত আমরা আবিষ্কার কথাটিকেই উদ্ভাবন হিসেবেই ব্যবহার করি, জেনারেলি আমরা ডিসকভার এবং ইনভেনশনকে সমার্থক হিসেবেই ব্যবহার করি, কিন্তু বিষয় দুটি আলাদা। ইনভেনশন কি আর ডিসকভারি কি, এটা একটু বুঝি আমরা। ইনভেনশন হচ্ছে এমন কিছু নির্মাণ করা, মানব দ্বারা নির্মিত, সেটা বস্তু হতে পারে, তত্ত্ব হতে পারে, যা আমাদের জগতে বা নলেজ পুল বা জ্ঞান পুলে যেটা আগে ছিল না, নতুন কিছু একদম, সেটা হচ্ছে ইনভেন্ট করা বা উদ্ভাবন। আর ডিসকভার কি, ডিসকভার যেরকম আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, যে নতুন গ্রহ আবিষ্কার হলো, তাহলে গ্রহটি কিন্তু ছিল আগে থেকে, কেউ নির্মাণ করেনি গ্রহটি, কিন্তু গ্রহটি হয়তো কোনো কারণে আমাদের জ্ঞানের আড়ালে ছিল এবং গবেষণার মাধ্যমে সেটি হয়তো সামনে এসেছে, তাহলে গ্রহটি আগে থেকেই ছিল, কিন্তু সেটা আমরা আবিষ্কার করলাম। ঠিক, তাহলে বিষয়টি কি, যে বিষয়টি আগে থেকে উপস্থিত আছে কিন্তু প্রথমবারের জন্য আমাদের সামনে উপস্থাপিত হয়, সেটাকে আমরা বলি ডিসকভার। তা আমি যেরকম গ্রহ দিয়ে বোঝালাম, গ্রহ দিয়ে আরেকটা যে কৃত্রিম যে উপগ্রহ যেগুলো আমরা আমরা এই যে নাসা বা ইসরো যে মাঝে মাঝে আমরা দেখি অভিযান হচ্ছে, সেখানে কৃত্রিম উপগ্রহ ছেড়ে দিয়েছে, এই কৃত্রিম উপগ্রহ কিন্তু ইনভেন্ট করা হয়েছে, কিন্তু এমনি যে গ্রহ বা নক্ষত্র যে আবিষ্কার হচ্ছে সেটা কিন্তু ইনভেন্ট নয়, সেটা আগে থেকে আছে, আমরা আবিষ্কার করছি। তাই র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজমে জোর দেওয়া হচ্ছে কোথায়, জ্ঞান সবসময় ইনভেন্টেড হয়, কিসের জন্য, নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট কাজ করার জন্য, জ্ঞান ডিসকভার্ড হয় না বা আবিষ্কার হয় না। এই তত্ত্বটি ক্ষেত্রে যেটা মেনলি বলা হয় যে যে জ্ঞান নির্মাণ প্রক্রিয়া সর্বদা একটি বিষয় ভিত্তিক প্রক্রিয়া, অর্থাৎ সাবজেক্টিভ, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট জ্ঞান। এবং এইটা আমি একটা যদি উদাহরণ দিয়ে বোঝাই, যে আমি হয়তো 6 লিখলাম, আমি দেখছি 6, কিন্তু আমার উল্টো দিক থেকে যদি কেউ 6টি দেখে, তার সেটা 9 মনে হবে, এবং সেটাও ঠিক, আমার বক্তব্য ঠিক এবং তার বক্তব্য ঠিক। তো এইটাই হচ্ছে র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজমের ধারণা। ধারণাটা একটু জটিল, আমরা এখানে ঢুকছি না, আমরা মূলত থাকবো ভাইগটস্কি এবং পিয়াজেট এবং ভাইগটস্কি যে তত্ত্ব শেখা, কিন্তু টাইপগুলো যেহেতু পড়া দরকার সেহেতু আমি এটা আলোচনায় আনলাম। এবার আমরা যদি
জিন পিয়াজেটের যে দৃষ্টিভঙ্গি সেটা আলোচনা করি, তাহলে তার দেওয়া বিভিন্ন ধারণাগুলিকে আমাদের বুঝতে হবে। প্রথম যে ধারণা পিয়াজেট আমাদের সামনে তুলে ধরেন সেটা হচ্ছে যে আমরা সর্বদাই দু ধরনের মেন্টাল টেন্ডেন্সিস নিয়ে জন্মাই। ক ধরনের? দু ধরনের। এই দুই ধরনগুলি কি কি? মানে মানসিক প্রবণতা নিয়ে জন্মায়। একটি ধরন হচ্ছে মেন্টাল অর্গানাইজেশন বা মেন্টাল স্ট্রাকচারও বলা যায়, মানসিক সংগঠন। আরেকটি হচ্ছে মানসিক অভিযোজন বা মেন্টাল অ্যাডাপ্টেশন, অ্যাডজাস্টমেন্ট বা ফাংশনিংও বলা যায়। এই দুটি মানসিক প্রবণতা নিয়ে যে কোনো শিশু জন্মগ্রহণ করে। তাহলে প্রথমটি একটু বুঝি, মেন্টাল অর্গানাইজেশন কি। মেন্টাল অর্গানাইজেশন সম্বন্ধে আমি ক্লাস মানে এই আলোচনার পূর্বে একটু আলোকপাত করেছিলাম, সেখানে আমি স্কিমার কথা বলেছিলাম। তো বেসিক্যালি মেন্টাল অর্গানাইজেশন আর কিছুই নয়, মেন্টাল অর্গানাইজেশন হচ্ছে স্কিমার কথাই বলা হচ্ছে। অর্থাৎ আমরা যখন কোনো কিছু নিয়ে ভাবি বা দেখি, তার একটা মানসিক প্রতিচ্ছবি আমাদের মস্তিষ্কে তৈরি হয়ে যায়। একে আমরা সাইকোলজিক্যাল স্ট্রাকচার বলতে পারি বা মেন্টাল রিপ্রেজেন্টেশনও বলতে পারি। এই সাইকোলজিক্যাল স্ট্রাকচার এর সাহায্যে কিন্তু আমরা পরবর্তীকালে আমাদের জগতের সাথে কি করি, ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া করি। আমি একটা উদাহরণ দিই। বাচ্চা প্রথমবার হয়তো বইয়ে পড়লো যে, মানে বইয়ে দেখলো যে বাঘ কেমন দেখতে হয়। আমরা ছোটবেলায় বইয়ে দেখাই বাঘ, সিংহ, এবং সে প্রথমবারের জন্য হয়তো চিড়িয়াখানায় গেল এবং সেখানে হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখলো। সে কিন্তু তার বইয়ে যে অভিজ্ঞতা লাভ করেছিল, সাইকোলজিক্যাল স্ট্রাকচার তৈরি হয়েছিল বাঘ সম্বন্ধে, সেটা দেখেই কিন্তু মেলাতে পারবে এবং সে দেখেই বলে দেবে এই যে সেই বাঘটা, যেটা আমি বইয়ে দেখেছিলাম। তাহলে এটাই হচ্ছে কোনো বিষয়ের সাপেক্ষে সাইকোলজিক্যাল স্ট্রাকচার তৈরি হওয়া, যার সাহায্যে আমরা আমাদের বহির্জগৎ হোক বা পারিপার্শ্বিক হোক বা বাস্তবের সাথে মোকাবিলা করি বা অভিযোজন করে থাকি। তো এই যে সাইকোলজিক্যাল স্ট্রাকচার বা মেন্টাল রিপ্রেজেন্টেশন আমি বলছি, এগুলোকে পিয়াজেট একটা সুন্দর, যেমন আমাদের ডাক নাম হয় সেরকম একটা নাম দিয়েছিলেন, তাকে বলা হয় স্কিমা। ঠিক আছে, স্কিমা কি? স্কিমা আর কিছুই না, schemas are the basic building blocks of such cognitive models that enable us to form a mental representation of the world. অর্থাৎ আমি যদি বলি এখন দার্জিলিং ঘুরতে যাব, তাহলে দার্জিলিং ঘুরতে যাব বললে আমাদের মাথায় দার্জিলিং এর একটা কগনিটিভ বা ভৌতিক মডেল তৈরি হয়ে যায়। কি? যে ওখানে টয় ট্রেন আছে, ওখানকার পরিবেশ শীতল, ওখানে অনেক ঝর্ণা আছে, পাহাড় আছে, পাহাড়ি রাস্তা আছে। ঠিক আছে, টয় ট্রেনের কথা বললাম। তো এগুলো কি আমাদের মস্তিষ্কে কিন্তু আমি ছবি দেখতে পাই যখনই বললি আমি দার্জিলিং যাব। তাহলে এটা কি? দার্জিলিং সম্বন্ধে হয়তো আমরা কোথাও পত্রিকায় পড়েছি বা ভিডিও দেখেছি বা বাবা মার সাথে আলোচনা করেছি, তখন এই দার্জিলিং এর একটি কগনিটিভ মডেল আমার তৈরি হয়ে গেছে। আর এই মডেলেরই এক একটি ব্লক হচ্ছে এক একটি স্কিমা। যেরকম টয় ট্রেন হলো একটি স্কিমা, পাহাড় পর্বত ঝর্ণা এগুলো আলাদা আলাদা স্কিমা। এই সব স্কিমা নিয়ে একটা কগনিটিভ মডেল আমাদের তৈরি। তাহলে স্কিমা হচ্ছে কি? মেন্টাল রিপ্রেজেন্টেশন করা আমাদের বহির্জগতে বা বাস্তবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো দ্বিতীয় যে প্রবণতা, এবার সেখানে আসবো। প্রথম যে প্রবণতাটা আমি বললাম, অর্থাৎ কোনো বিষয়ের একটি মানসিক প্রতিচ্ছবি বা স্কিমা আমার তৈরি হয়ে থাকে, এটাকে মাথায় রাখতে হবে, কারণ এর সাহায্যেই আমরা পরবর্তী প্রবণতা করে থাকি, সেটা হচ্ছে মানসিক অভিযোজন বা মেন্টাল অ্যাডাপ্টেশন। বিষয়টি কি? বিষয়টা হচ্ছে স্কিমাগুলি হচ্ছে আমার অস্ত্র, যার সাহায্যে আমি কিন্তু শিকার করতে পারবো। তাহলে শিকার করাটা হচ্ছে এখানে মানসিক অভিযোজন, আর অস্ত্র আমার কাছে কি আছে? আমার অস্ত্র হচ্ছে আমার স্কিমার। তাহলে এবার একটু বিশদে বোঝা যাক যে এখানে কি অভিযোজন করি আমরা। অভিযোজন মানে হচ্ছে আমরা আমাদের বহির্জগৎ বা বাস্তব জগতের সাথে সর্বদাই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই মানিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়, যে তথ্যগুলো আমরা আমার স্কিমা থেকে কাজে লাগাতে পারি। যেটা আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম, আমি যদি কোনো জায়গায় প্রথমবার ঘুরতে যাই, সেই জায়গাটা আমার জন্য অচেনা বা অজানা, তার আগে আমি বই পড়ে হয়তো বা যে গেছে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আমি তথ্য আরোহণ করি এবং সেই তথ্যের সাহায্যে কিন্তু আমি সেখানে অভিযোজন করার চেষ্টা করি। তাহলে এই যে তথ্য আরোহণ করা মানে স্কিমা তৈরি করা, যেটা আমার অস্ত্র,
এই অস্ত্রগুলোকে কাজে লাগিয়ে আমি যদি অভিযোজন করছি, অর্থাৎ আমি কোনো কিছু স্বীকার করতে পারছি। তাহলে যত ভালো অস্ত্র আমার থাকবে, তত শিকারের যে মানে চান্সেস আর কি, সেটা বাড়বে, অর্থাৎ সেটা আরো ভালো হবে। ঠিক আছে? তাহলে এই যে অ্যাডাপ্টেশনের যে প্রক্রিয়া, অর্থাৎ বাস্তবের সাথে অভিযোজন করার প্রক্রিয়া, এটা আবার দু ধরনের হয়। জিন পিয়াজের এগুলো আমাদের বলে গেছে কি, অ্যাসিমিলেশন এন্ড অ্যাকোমোডেশন। ঠিক আছে? তাহলে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন এই দুটি হচ্ছে অভিযোজন করার প্রক্রিয়া বাস্তবের সাথে বা পারিপার্শ্বিকের সাথে। তাহলে প্রথমটাই কি হয়? প্রথমটাকে বলে আত্মীকরণ, বাংলায়। আত্মীকরণে কি হয়? আত্মীকরণের ক্ষেত্রে যেটা আমরা মাথায় রাখতে হবে, যে আমাদের মধ্যে আগে থেকে যে স্কিমাগুলি তৈরি হয়ে আছে, অর্থাৎ যে অস্ত্র আগে থেকে আমার খুনে আছে, তৈরি হয়ে আছে, শুধুমাত্র তাকে কাজে লাগিয়েই যখন আমি নতুন পরিস্থিতিকে জানা বোঝার চেষ্টা করি বা অভিযোজন করার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। তাহলে শর্তটা বুঝতে হবে, এখানে নতুন কোনো স্কিমা অ্যাড হবে না। আমার অলরেডি ইতিমধ্যে যে স্কিমা তৈরি হয়ে আছে, সেই স্কিমাগুলি দিয়েই আমি যখন আমার নতুন যে সিচুয়েশন হতে পারে বা নতুন পরিস্থিতি যার সম্মুখীন হচ্ছি আমি, তাকে জানা বোঝার চেষ্টা করব নতুন স্কিমা দিয়ে নয়, অলরেডি যে স্কিমাগুলি উপস্থিত আছে আমার মস্তিষ্কে, সেই ঘটনা হচ্ছে অ্যাসিমিলেশন। এবার অ্যাসিমিলেশন একটা পর্যায়ে অবধি ঠিক আছে, কিন্তু কখন ঠিক নেই? যখন আমার সামনে এমন পরিস্থিতি আসবে যা আগে আমি কখনোই সম্মুখীন হইনি, অর্থাৎ তার জন্য আমার যে স্কিমা উপস্থিত হয়ে আছে সেটা নতুন পরিস্থিতিকে জানা বা বোঝার জন্য যথেষ্ট নয়, তখন কিন্তু অ্যাসিমিলেশন দিয়ে আর কাজ হবে না। তখন আমাকে আরেকটি অভিযোজন প্রক্রিয়ার উপর নির্ভরশীল হতে হবে, তাকে বলে অ্যাকোমোডেশন বা সহযোজন। এখানে কি হয়? এখানে তাহলে বোঝাই গেল, আমি উদাহরণ দিতে বোঝালাম যে কি সহযোজনে কি হয়, এমন আমি পরিস্থিতির সম্মুখীন হলাম যেখানে পূর্ববর্তী স্কিমা দিয়ে সেটাকে হয়তো সমাধান করা যাচ্ছে না, অভিযোজন করা যাচ্ছে না, সেই মুহূর্তে যদি বিভ্রান্ত হবেন না। স্যার সম্ভবত টেকনিক্যাল ইস্যুজের জন্য লেফট হয়ে গেছেন। এটা মেবি ইন্টারনেট ডিস্টারবেন্স। উনি এখনই হয়তো ফিরে আসবেন। একটু ধৈর্য রাখুন। হ্যাঁ, হ্যালো স্যার আপনি লেফট হয়ে গেছেন। নেটওয়ার্ক, আচ্ছা আচ্ছা, মানে এক্ষুনি হলো? হ্যাঁ, এই জাস্ট 1 মিনিটও হয়নি এখন। আচ্ছা আচ্ছা, দেখছি। হ্যাঁ, মানে নেটওয়ার্ক। আচ্ছা। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন রাখবেন, প্রশ্ন করার আগে নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে
প্রশ্নটা করবেন। আবার এমনও অনেকে থাকেন যে সরাসরি প্রশ্ন করতে আগ্রহ দেখান না। তারা আমাদের এখানে যে চ্যাট বক্সটা আছে, যেখানে একটু আগেই আমি একটা মেসেজ দিলাম, সেখানেও বাংলা, ইংলিশ যেভাবেই হোক প্রশ্নটা লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। আমরা সেটাকে ডিকোড করে নেব। সেটাও করতে পারেন, নচেত আপনি ডিরেক্টলি প্রশ্ন রাখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, কোনোভাবে আমার নেটওয়ার্কটা একটু সমস্যা করেছে। হ্যাঁ স্যার। তো আমি যেখানে ছিলাম সেখান থেকে শুরু করছি। হ্যাঁ স্যার, তার আগে একটু প্রেজেন্টেশনটা করতে হবে স্যার। হ্যাঁ, করছি। হ্যাঁ। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমি বোধহয় এখানেই শেষ, এখান থেকে কেটেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো অ্যাসিমিলেশন বোধহয় বলা হয়ে গেছে না? অ্যাকোমোডেশনটা অ্যাকোমোডেশনটা চলছিল আর কি। আচ্ছা, চলছিল। তো অ্যাকোমোডেশনটা কিছুই না, আমি বোঝালাম যেটা, যে অ্যাসিমিলেশন তখনই করতে পারছি যখন আমার সেই বিষয় সম্বন্ধে স্কিমা তৈরি হয়ে আছে, বা যেটুকু তৈরি হয়ে আছে সেটা দিয়ে যখন আমি আমার পারিপার্শ্বিকে বোঝার চেষ্টা করছি। কিন্তু এমন পরিস্থিতিও আমাদের জীবনে আসে যখন কি হয়, যে যেটুকু স্কিমা তৈরি হয়ে আছে সেটা যথেষ্ট হচ্ছে না, তখন আমার নতুন স্কিমা তৈরি হওয়ার প্রয়োজন পড়ে, কিংবা আগে থেকে যে স্কিমাগুলি আছে তার কিছু হয়তো পরিবর্তন, পরিমার্জনের প্রয়োজন পড়ে, এবং তার সাহায্যে যখন আমি নতুন পরিস্থিতিকে জানা বা বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি বিষয়টাকে বোঝাতে পারি, যে যেটা আমি একটু আগে একটা উদাহরণ দিলাম, যে আমি হয়তো কুকুর কাকে বলে চিনেছি। এবার আমি হয়তো চিনেছি আমাদের যে রাস্তাঘাটে যে দেশি কুকুর দেখা যায়, সেটা দেখে হয়তো কোনো বাচ্চা চিনেছে যে এটা কুকুর। তার সামনে যখন একটি ডালমেশিয়ান বা ল্যাব্রাডর বা অন্য কোনো প্রজাতির কুকুর আসবে, সে কিন্তু অ্যাসিমিলেশন করে সেটা কুকুর বলে দিতে পারবে। কিন্তু সমস্যা হবে কখন? যদি তাকে কেউ জিজ্ঞেস করে এটা কোন প্রজাতির কুকুর, তখন তার অসুবিধা হবে এই কারণে, কারণ আগে কখনো সে ওই ধরনের কুকুর দেখেনি, বা কি প্রজাতির কুকুর সেটা সে জানে না। তখন কি করবে? অ্যাসিমিলেশন দিয়ে কতটুকু সে পারলো সেটা কুকুর বলে দিতে পারলো, কিন্তু কি পারলো না যে কোন প্রজাতির কুকুর। তখন তাকে হয়তো নতুন স্কিমা অ্যাড কি করে, সে হয়তো বড় কাউকে জিজ্ঞেস করলো, অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করলো, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কি করি, তথ্য আরোহণ করি ইউটিউবে, যখন আমরা কিছু নতুন পরিস্থিতি পাচ্ছি বা অভিজ্ঞ কাউকে জিজ্ঞেস করছি, তখন আমরা কি করছি? কিছুই না, আমরা নতুন স্কিমা অ্যাড করছি, এবং অতঃপর আমি বুঝতে পারছি আচ্ছা এটাও কুকুর, কিন্তু এটি একটি অন্য প্রজাতির কুকুর, সেইটার নাম হয়তো আমি জানলাম। এইভাবে আমরা এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা কি করি, অভিযোজন করার চেষ্টা করি। আর এর অস্ত্র কি? এর অস্ত্র হচ্ছে আমার স্কিমাগুলি, যেটা আমার তৈরি হয়ে আছে বা আমরা তৈরি করছি। এবার এই প্রক্রিয়াটি, এই সাইকেল দিয়ে খুব স্যার, সুন্দরভাবে। স্যার একটু ইন্টারাপ্ট করছি। আপনার স্ক্রিনের একেবারে নিচের দিকে একটা ট্যাব উঠে আছে, ওটা একটু হাইড করে ওটা দেবেন হাইড প্লিজ। করতে হবে, দেখুন তো। থ্যাংক ইউ স্যার, হয়ে গেছে। তো এই যে প্রক্রিয়াটা, এই সাইকেলটা, অ্যাসিমিলেশন অ্যাকোমোডেশন একটা সাইকেল চলে, সুন্দর সাইকেল চলে, আমাদের জীবনেই চলে, মানে এটা আমাদের জীবনের সাথে ঘটতে থাকে সবসময়। তো অ্যাসিমিলেশন আমরা যখন করি তখন আমরা একটা সাম্য অবস্থায় আছি, যাকে বলে ইকুইলিব্রেশন। অর্থাৎ কি, আমার মধ্যে যে স্কিমাগুলি আছে তার সাহায্যে যখন আমি আমার পারিপার্শ্বিককে বিবেচনা করতে পারছি, অভিযোজন করতে পারছি, মানিয়ে গুছিয়ে চলতে পারছি, ততক্ষণ আমি একটা মানসিক স্থিত অবস্থায় আছি, কোনো অসুবিধা হয় না। এটাকে বলে ইকুইলিব্রেশন, মেন্টাল ব্যালেন্স বিটুইন কগনিটিভ স্কিমাস অ্যান্ড ইনফরমেশন ফ্রম দ্য এনভায়রনমেন্ট। ওটা গোটাটা লেখাটা আছে না, ইনফরমেশন ফ্রম দ্য এনভায়রনমেন্ট, ঠিক। কিন্তু সমস্যা কখন তৈরি হয়? সমস্যা তৈরি হয় এই যে যখন ইকুইলিব্রেশনের নিচে চক্রটায় যদি একবার দেখি, নিউ সিচুয়েশন চলে আসে, অর্থাৎ এমন সিচুয়েশন যেটা আগে কখনো আমি ফেস করিনি বা সম্মুখীন হইনি। তখন যেটা হয়,
সেটা আসে ডিসইকুইলিব্রিয়াম স্টেট, অর্থাৎ এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে আমার কিন্তু এই মানসিক স্থিতাবস্থা ভেঙে যায়। কেন? কারণ এমন কিছু হয়েছে যেটা সম্বন্ধে আমি জানি না। আর যতক্ষণ না মানুষ এত কৌতূহলী হয় না, মানুষের স্বভাবই হচ্ছে কৌতূহল মেটানো। তো যতক্ষণ না এই কৌতূহল মিটবে, মানুষের একটা স্টেট থেকে যাবে, সেটাকে বলে ডিসইকুইলিব্রিয়াম, যেটা হচ্ছে আউট অফ ব্যালেন্স স্টেট। অর্থাৎ এখন কি হচ্ছে, যতটুকু স্কিমা তৈরি হয়ে আছে তার সাহায্যে নতুন পরিস্থিতিকে কিছুতেই মোকাবিলা করা যাচ্ছে না। তার মানে এখন একটা মানসিক যুদ্ধ চলবে আমার, যে আমি এমন একটা পর্যায়ে আছি, আমি তো বুঝতে পারছি না যে বিষয়টা কি। যতক্ষণ না আমি বুঝতে জানতে পারবো, ততক্ষণ কিন্তু একটা মানসিক অশান্তি, এটা আমাদের জীবনে হয়, চলতে থাকবে। তাহলে বুঝতে জানতে পারার জন্য আমাকে কি করতে হবে? নতুন তথ্য আরোপণ করতে হবে, নতুন স্কিমা তৈরি করতে হবে, যাতে এই ডিসইকুইলিব্রিয়াম থেকে আমি বেরোতে পারি। তখন আমি কি করব? অ্যাকোমোডেশন। এবং এই অ্যাকোমোডেশন যদি হয়ে যায়, সেক্ষেত্রে ঘুরে সেটা আবার অ্যাসিমিলেশনই হবে, কারণ একই পরিস্থিতি যদি দ্বিতীয়বার সম্মুখীন হয়, তাহলে সমস্যা আর হবে না। কেন? কারণ আমি অ্যাকোমোডেশনের মাধ্যমে সেই বিষয়টির প্রয়োজনীয় স্কিমা তৈরি করে ফেলেছি। তাই দ্বিতীয়বার একই পরিস্থিতির সম্মুখীন হলে আমরা আর অ্যাকোমোডেশন করব না, এবার অ্যাসিমিলেশন করব। ঠিক? আশা করি এটা বোঝা গেছে। এই সুন্দর একটা উদাহরণ দিয়ে আমরা এটা আরো ভালো বুঝতে পারি, অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশন যে চক্র চলে। আমাদের বাঁ হাতে একটা উদাহরণ আছে, আমাদের ডান হাতে একটা, স্ক্রিনের বাঁ হাতে একটা উদাহরণ, ডান হাতে একটা। আমি আগে বাঁ হাতের উদাহরণটা বোঝাচ্ছি। এখানে একটি সারস জাতীয় পাখির ছবি দেওয়া আছে এবং একটি শিশুকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা কি পাখি। শিশুটি যদি জেনে থাকে যে এটা কি পাখি, এই উদাহরণের ক্ষেত্রে সে জানে, এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে সেখানে সে জানে, তাহলে সে বলবে হ্যাঁ এটা একটা পাখি, এটা একটা সারস জাতীয় পাখি। তো সে ঠিকই উত্তর দিচ্ছে। সেক্ষেত্রে দেখুন যে কারেন্ট নলেজ এবং নিউ সিচুয়েশন এখানে কি, এই ছবিটি তাকে টিচার দেখিয়েছে, সেটা তার ক্ষেত্রে একটা নতুন সিচুয়েশন, কিন্তু সে অ্যাসিমিলেশনে নতুন সিচুয়েশনে করবে, তার মধ্যে যেটুকু স্কিমা আছে সেটা দিয়ে সে উত্তর দেওয়ার চেষ্টা করবে। সে যদি জানে এটা কি পাখি, সে সঠিক উত্তরই দিচ্ছে যে ইয়েস দ্যাট ইজ এ সানডিল ক্রেন, তাহলে সে সঠিক উত্তর দিচ্ছে। তাহলে তার যে ফিডব্যাক সেটা হচ্ছে কনফার্মেটিভ ফিডব্যাক, মানে সঠিক ফিডব্যাক। তাহলে সে কোন স্টেটে আছে, এইখানে সবুজটা যদি দেখি আমরা, ইকুইলিব্রিয়াম মেনটেন্ড হচ্ছে, ডিসইকুইলিব্রিয়ামে যাচ্ছে না, এবং সে তার কারেন্ট নলেজকে আরো কনসলিডেট করছে, দৃঢ়ীকরণ করছে তার কারেন্ট নলেজকে, সে সঠিক উত্তরই দিয়েছে। কিন্তু এইবার আমরা আসি আমার ডান দিকের যে উদাহরণটি আছে সেখানে। এখানে এমন একটা প্রাণীর ছবি দেওয়া আছে যেটা অনেকটা ঘোড়ার মতো দেখতে, অনেকটা জেব্রার মতো দেখতে। তো ছেলেটিকে বা শিশুটিকে প্রশ্ন করা হয়েছে এটি কি ঘোড়া? তো শিশুটি এবার কি, আমরাও যেরকম একটা অনেকে প্রথমবার দেখছে হয়তো, এটা কি প্রাণী? এই প্রাণীটির নাম হচ্ছে ওকাপি। এটি জিরাফেরই একটি মানে রিলেটিভ বলা যায়, মানে কাছাকাছি কোনো প্রজাতি। তো ওকাপি এটা না জেব্রা না ঘোড়া। এটা একটা নতুন সিচুয়েশন সেই শিশুর সামনেও এসছে। তখন সে কি করছে, সে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করেছে কিছু, যে সে হয়তো এরকমই বলছে যে ঘোড়াই তো লাগছে বা জেব্রা মনে হচ্ছে। তো তখন সে কি, এই রেসপন্সটা কিন্তু তার ঠিক নয়, বা যতটা পেরেছে সে চেষ্টা করেছে অ্যাসিমিলেশনের মাধ্যমে যে কাছাকাছি যাওয়ার, কিন্তু ওকাপি যে এটি, সেই স্কিমা তার মধ্যে কিন্তু নেই। তাহলে সেটা ঠিক করতে হলে তাকে কি করতে হবে? অ্যাসিমিলেশন দিয়ে হচ্ছে না, অ্যাকোমোডেশনে যেতে হবে। তাহলে কি হলো, কারেক্টিভ ফিডব্যাক মানে এখানে কারেকশনের ফিডব্যাকের কারেকশন প্রয়োজন। তাহলে সে কোথায় চলে গেল? তখন সে জানলো যে সে যে উত্তর দিল সেটা ঠিক নয়, তার তাহলে মানসিক অবস্থা ডিসইকুইলিব্রিয়ামে চলে গেল। তার মানে এখন তার মধ্যে কৌতূহলের ঝড় উঠবে, যে আমি তো জানি না এটা কি, আমাকে তো জানতে হবে। এই যে জানি না, জানতে হবে, সেখান থেকেই আমরা জানার চেষ্টা করব এবং নতুন স্কিমা অ্যাড অন করব। তাহলে আমার কারেন্ট নলেজ কি হবে? এবার কনসলিডেটেড নয়, আপডেটেড হবে, যেহেতু নতুন ইনফরমেশন কারেন্ট নলেজে ঢুকছে, তাই এটি আরো আপডেটেড হবে বা আপডেটেড হবে। আশা করি আমি এটা বোঝাতে পারলাম। এবার পিয়াজেটের যে বিষয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট এবং এই যে নির্মিতিবাদ বা নির্মাণ করার যে ক্ষমতা শিশু, সেটা উনি অবশ্যই বলেছেন পর্যায় ভিত্তিক এবং বয়স ভিত্তিক। তো আমরা জানি উনি 4টে পর্যায়ে বৌদ্ধিক বিকাশকে ভাগ করেছেন। প্রথমটা হচ্ছে সেন্সরি মোটর, যেখানে বেসিক্যালি বাচ্চা কি করে, তার বিভিন্ন ক্রিয়াকলাপ, অ্যাকশন এবং সেন্স
সংবেদন দিয়ে তার বহির্জগৎকে বোঝার চেষ্টা করে। স্কিমাগুলি এইভাবেই তৈরি হয়। এবং অলরেডি আরেকটা কথা বলে রাখি, পিঁয়াজের এইটুকু বলেছেন যে বাচ্চা কিছু সহজাত স্কিমা নিয়েও জন্মায়, যেটা না হলেই নয় আর কি, মানে যেটা একদম বেসিক। যেমন আমরা বলতে পারি এই যে হাত পা নাড়ানো বা হয়তো বা স্তন পান করা, এই স্কিমাগুলো তার আগে থেকে উপস্থিত থাকে, কিন্তু জটিল স্কিমাগুলি অবশ্যই পরবর্তীকালে তৈরি হয়, পরবর্তী পর্যায়ে তৈরি হয়। পরবর্তী পর্যায়ে কি প্রি অপারেশনাল স্টেজ। এখানে শিশু কি তার বহির্জগৎকে, যেহেতু ভাষার বিকাশ হয়ে যায়, সিম্বল লার্নিং সে শিখে যায়, সেহেতু এখানে ভাষার সাহায্যে এবং মেন্টাল ইমেজ অর্থাৎ মানসিক প্রতিচ্ছবি তৈরি হচ্ছে বিষয়, তার সাহায্যে বহির্জগৎকে বোঝার চেষ্টা করে। 4 নম্বর স্তর কি কংক্রিট অপারেশনাল, অর্থাৎ এখানে কি হয়, এখানে শিশু এখন তার বহির্জগৎকে, যেহেতু লজিক্যাল থিঙ্কিং তৈরি হয়ে যায় সময়, বহির্জগৎকে যুক্তিযুক্ত চিন্তন, রিজনিং, হ্যাঁ, ইত্যাদির মাধ্যমে বোঝার চেষ্টা করে। এবং লাস্ট ফর্মাল অপারেশনাল স্টেজ, এখানে আমরাও জানি যে শিশুর একটা বয়সের পর বিমূর্ত চিন্তন করতে পারে, হাইপোথেটিক্যাল চিন্তন করতে পারে, সাইন্টিফিক রিজনিং করতে পারে, এবং তার সাহায্যেই সে তার পারিপার্শ্বিক এবং জগৎকে জানার চেষ্টা করে। তাহলে এই হচ্ছে গিয়ে কগনিটিভ কনস্ট্রাকটিভিজমের মূল ধারণা। এইবার আমরা যাব আরেকজন, যেও সমসাময়িকভাবে কগনিটিভ ডেভেলপমেন্টের উপর কাজ করেছেন, কিন্তু একটা অন্য ধারায় কাজ করেছেন, সেটা হচ্ছে লেভ ভাইগটস্কি। লেভ ভাইগটস্কি যে তত্ত্ব আমরা সামনে পাই সেটা হচ্ছে সোশিও কালচারাল থিওরি। তো উনার যে বক্তব্য, মূল বক্তব্য কি, মূল বক্তব্য হচ্ছে যে কোনো শিখন প্রক্রিয়াই হচ্ছে একটি সামাজিক প্রক্রিয়া। অর্থাৎ শিশু যখন কিছু শেখে, সে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকেই সে বিষয়টি শেখে বা জানে। যেরকম আমি শাড়ি পরার উদাহরণ দিলাম, বা ফিতে বাঁধা, জামার বোতাম লাগানো, এগুলো আমরা বড়দের কাছ থেকে শিখেছি। অর্থাৎ এখানে কি হয়, শিশু এবং যে জানে, অর্থাৎ নলেজেবল মেম্বার অফ দ্য সোসাইটি, বা মোর বা এমকেও মোর নলেজেবল আদার বলা হয় ইংরেজিতে, তার মধ্যে একটা সহযোগিতা এবং গঠনমূলক মিথস্ক্রিয়া বা কথোপকথন হয়, এবং তার সাহায্যে শিশু নতুন জ্ঞান আরোহণ করে এবং শিখন লাভ করে। তো এই যে মিথস্ক্রিয়া, এই মিথস্ক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। এর জন্য আমরা বলি যে শিশুর সাথে তার যে পরিবার আছে বা যে যার কাছে সে বড় হচ্ছে, পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। সে যেন ইন্টারাকশন করে শিশুর সাথে, যেন বিভিন্ন বিষয়ে তার ইন্টারাকশন, মানে ইন্টারাকশনটা হচ্ছে মূল ভিত্তি শিক্ষণের। ভাইগটস্কি এর উপরই বারবার জোর দিচ্ছেন, এবং যেভাবে মিথস্ক্রিয়া হবে শিশুর সাথে, সেটাই কিন্তু শিশুর চিন্তন এবং আচরণের উপর প্রভাব বিস্তার করবে। শিশু সেইভাবেই শিখবে। তাই তার ক্ষেত্রে শিশুর সামনে সঠিক আচরণ, সঠিকভাবে তার সাথে মিথস্ক্রিয়া করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেজন্য আমরা কি বলছি, শিশু তার যখন জ্ঞান নির্মাণ করছে, কোনো প্রবলেম সলিউশন করছে, সামাজিক অভিযোজনের ক্ষেত্রে সে কোনো অভিজ্ঞ ব্যক্তির দ্বারাই কিন্তু প্রভাবিত হয়। এটা বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমরা খুব ভালোভাবে অবজার্ভ করতে পারি, বিষয়টা খুব ভালো অবজারভেশন পর্যবেক্ষণ আমরা করি, তারপর বড়দের প্রভাব কিভাবে তার মধ্যে পড়ে। আর এই যে প্রভাব পড়া, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা হায়ার মেন্টাল ফাংশন বা হায়ার কগনিটিভ ফাংশনকে ত্বরান্বিত করে। এই ধরনের অর্থাৎ হায়ার মেন্টাল ফাংশন কি, যেখানে শিশু হয়তো ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, কারোর মূল্যায়ন, যথার্থ মূল্যায়ন করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, বা যুক্তিসঙ্গত চিন্তন বা রিজনিং করতে পারে। এই ধরনের প্রক্রিয়াগুলোকে আমরা হায়ার কগনিটিভ থিঙ্কিং বলি। তাহলে এই হায়ার কগনিটিভ থিঙ্কিং এর মূল ভিত্তি কিন্তু হচ্ছে ওই যে বড়দের সাথে ছোট গঠনমূলক ইন্টারাকশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ভাইগটস্কি এটার উপরই জোর দিচ্ছেন যে মানে কোনো শিশুর যে কগনিটিভ ডেভেলপমেন্ট হয় কার ভিত্তিতে, এই যে ইন্টারাকশন হচ্ছে তার দ্বারা কি হচ্ছে, সমাজে যে জ্ঞান বন্টিত হয়ে আছে, বিভিন্ন জ্ঞান সমাজে বন্টিত হয়েছে, সেই জ্ঞান এই মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুর অন্তরে প্রবেশ করছে, মানে শিশু শিখছে। এটাকে বলে ইন্টারনালাইজড প্রসেস, যেটা শিশুর অভ্যন্তরে। এবার এই জ্ঞান যখন শিশুর অভ্যন্তরে প্রবেশ করে, তখনই শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট বা বৌদ্ধিক বিকাশ হয়। এটা হচ্ছে মূল ধারণা সোশিও কালচার থিওরি। এবার ভাইগটস্কির দেওয়া নির্মিতিবাদকে যদি আমাকে বুঝতে হয়, সেখানে 4টে ধারণা আমাকে বুঝতে হবে। প্রথম ধারণা কি, ভাইগটস্কি দিয়ে যাওয়া যে
বৌদ্ধিক অভিযোজনের সরঞ্জাম, বা যদি ইংরেজি করি আমি কগনিটিভ এলিমেন্টস ফর কগনিটিভ অ্যাডাপ্টেশন। তো ভাইগটস কি বলছেন, মানে অনেকটা পিয়াজেটের মতন, পিয়াজেট যেমন বলছেন যে কিছু সহজাত স্কিমা নিয়ে বাচ্চা জন্মায়, ভাইগটসকিও সেরকমই স্কিমা বলে যাননি, উনি বলেছেন কিছু প্রাথমিক মানসিক ক্রিয়া নিয়ে বাচ্চা জন্মায়, এলিমেন্টারি মেন্টাল ফাংশনস বা ইএমএফস বলা হয়। তো এই ইএমএফস 4 প্রকারের ইএমএফএস কথা উনি বলে গেছেন, যেটা বাচ্চা নিয়ে জন্মায়, মানে অ্যাটেনশন মনোযোগের ক্ষমতা, সেনসেশন সংবেদনশীলতা, উপলব্ধি পারসেপশন, এবং অবশ্যই স্মৃতি বা মেমোরি। মানে মেমোরি না থাকলে কিন্তু আমরা কোনো শিক্ষণই কার্যকর হবে না। তো উনার দেওয়া যে যুক্তি সেখানে কি বলছে, যে শিশু এই ইএমএফস গুলোকেই কাজে লাগিয়ে কি করে, সোশ্যাল ইন্টারাকশন করে, এবং এই সোশ্যাল ইন্টারাকশন করার দরুন, মানে এই অ্যাটেনশন, পারসেপশন, সেনসেশন, মেমোরিকে সাহায্যে সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে, বড়দের সাথে মিথস্ক্রিয়া হচ্ছে, এবং তার দরুন শিশুর মধ্যে হায়ার মেন্টাল ফাংশনস গুলি তৈরি হচ্ছে, যেটা একটু আগে আলোচনা করলাম। আর এই হায়ার মেন্টাল ফাংশন যেই তৈরি হয়ে যায়, আরো দুটো জিনিস শিশু নিজে থেকে করতে পারে, সেটা হচ্ছে স্বাধীন চিন্তন এবং স্বাধীন শিখন, নিজে থেকে এবার করতে সে পারবে। তাই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় ধারণা ভাইগটস্কির দেওয়া, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি, যে কোনো কাজ দুবার সংগঠিত হয়, মানে কাজের যে কোনো শেখার বা চিন্তনের শিখনের সামাজিক উৎস নিয়ে উনি বলেছেন যে কোনো কাজ উৎস হচ্ছে তার সামাজিক, এবং সেটা দুবার হবে। একবার কখন, যখন যে জানে এবং যে শিখছে তার মধ্যে যখন ইন্টারাকশন হচ্ছে তখন একবার হবে, যেটাকে সামাজিক স্তর আমি আগেও বলেছি, যেটা দুই ব্যক্তির মধ্যে হয়, তাই একে ইন্টার সাইকোলজিক্যাল ক্যাটাগরি বলে। ইন্টার সাইকোলজিক্যাল ক্যাটাগরির মাধ্যমে হয়টা কি হয়, সেই কাজটি যে শিখছে তার মধ্যে প্রবেশ করে, ট্রান্সফরমেশন অফ সোশ্যালি শেয়ার্ড অ্যাক্টিভিটিস ইনসাইড দ্য চাইল্ড থ্রু সোশ্যাল ইন্টারাকশন, কালচার এন্ড ল্যাঙ্গুয়েজ। এর মাধ্যমে তার মধ্যে সেটা ঢুকছে, একে বলে ইন্টারনালাইজেশন বা আত্মস্থকরণ প্রক্রিয়া। আত্মস্থকরণ প্রক্রিয়া মানে শিশু সেই কাজটি এবার নিজে থেকে করতে পারে, আগে তার সাহায্য লাগছিল, এখন সে শিখে গেছে, এখন সে নিজে দিতে পারে। তাই দ্বিতীয় যখন সেই কাজটি সংগঠিত হয় দ্বিতীয়বার, তাকে বলে ব্যক্তিগত স্তর, যেটা শিশুর অভ্যন্তরে সংগঠিত হয়, এবং তার জন্য একে বলে ইন্ট্রা সাইকোলজিক্যাল ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে উনার দ্বিতীয়, আমি বোঝাতে পারলাম। 3 নম্বর ধারণা খুব ইম্পর্টেন্ট ধারণা, যে এই যে আমরা যোজন করছি বা এই যে শিখছি, এর জন্য বেশ কিছু সরঞ্জামের প্রয়োজন হয়, যাকে বলে টুল, কালচারাল টুল। উনি নাম দিয়েছেন কালচারাল টুল। এই কালচারাল টুল আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে প্রযুক্তিগত টুল বা টেকনিক্যাল টুলস, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল টুলস বা মনোবৈজ্ঞানিক টুলস। তো সাইকোলজিক্যাল টুল কি? সাইকোলজিক্যাল টুল হচ্ছে আমরা যেগুলো হয়তো মানুষ যেগুলো বানিয়েছে নিজের সুবিধার্থে, যেমন এই মুহূর্তে আমরা মোবাইল কাজে লাগাচ্ছি, বা আমি যে ল্যাপটপ কাজে লাগাচ্ছি, পেন, বুক, যা হোক, যা মানুষ নিজের সুবিধার্থে আবিষ্কার করেছে এবং ব্যবহার করে, তাকে বলা হয় টেকনিক্যাল টুল। সাইকোলজিক্যাল টুল কি? সাইকোলজিক্যাল টুল হচ্ছে এটি আমাদের মানসিক প্রক্রিয়ার সাথে যুক্ত, যেরকম এটির নেচার কেমন হয়, এটা বিমূর্ত প্রকৃতির হয়, আর টেকনিক্যাল টুল অবশ্যই মূর্ত প্রকৃতির হয়। বিমূর্ত মানে কি, এখানে আমরা কাকে কাজে লাগাই, বিভিন্ন সংকেত, হয়তো ভাষা, সংখ্যা, চিহ্ন, এইগুলোকে কাজে লাগিয়ে যখন আমরা শেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল। এইবার যেটা মেন কারণ সাইকোলজিক্যাল টুলের দিকে আসা, সেটা হচ্ছে ভাইগটস্কি সাইকোলজিক্যাল টুলের উপর ভীষণ গুরুত্ব দিয়েছেন, এবং উনি মনে করেছেন এই সাইকোলজিক্যাল টুলের বিশেষ করে ভাষা, এই ভাষা হচ্ছে বৌদ্ধিক বিকাশের প্রধান উপাদান হিসেবে ভাইগটস্কি চিহ্নিত করছেন। কেন? তার কারণ আমরা এইখানে বুঝতে পারবো যে বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে ভাষা দুই ধরনের মুখ্য ভূমিকা পালন করে। এক, ভাষা হলো সেই প্রাথমিক মাধ্যম যার সাহায্যে বড়রা বা অভিজ্ঞ ব্যক্তিরা শিশুদের কাছে তার তথ্য পৌঁছে দেয়, মানে কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে ভাষা। আমরাও এই মুহূর্তে এই যে আলোচনা করছি, প্রধান মাধ্যম কি? যোগাযোগের ভাষা। ঠিক। আর দ্বিতীয় কি সুবিধা, আমি
কোনো পরিস্থিতিতে যদি অভিযোজন করতে হয়, নতুন পরিস্থিতি বা এমন কোনো পরিস্থিতিতে যেখানে আমাকে অভিযোজন করতে হচ্ছে, সেখানেও আমরা ভাষার ব্যবহার করে থাকি। যেরকম অজানাকে জানতে হলে আমরা বই পড়ি বা কারোর কথা শুনি বা কোথাও ইউটিউবে কিছু সার্চ করে দেখি। অর্থাৎ ভাষাই এখানে আমার প্রধান মাধ্যম কোনো পরিস্থিতিতে অভিযোজন, বৌদ্ধিক অভিযোজন করা যায়। তাহলে ভাষা দু রকম কাজ করে, এক কমিউনিকেশনের আর অভিযোজনের ক্ষেত্রে সাহায্য করে। সেই কারণে ভাষার উপর বিস্তারিত কাজ করে গেছেন ভাইগটস্কি। আর এই কারণে শিশুদের ভাষার বিকাশের উপর বর্তমানে এত জোর দেওয়া হয়, যাতে ভাষার বিকাশটা ঠিকঠাক হয় বাচ্চা, না হলে কি হবে, বৌদ্ধিক বিকাশ খুব ভালো হবে না, মানে সমস্যা হতে পারে। তো স্পিচের উপর ভাইগটস্কির বেশ কিছু বক্তব্য আছে যেটা আমরা আলোচনা করব। উনি স্পিচকে তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সোশ্যাল স্পিচ, একটা হচ্ছে প্রাইভেট স্পিচ, আর একটা হচ্ছে ইনার স্পিচ। সোশ্যাল স্পিচ কি, এই মুহূর্তে আমরা যে স্পিচের ব্যবহার করছি, অর্থাৎ নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য যে স্পিচ ব্যবহার করা হয় সেটা হচ্ছে সোশ্যাল স্পিচ। এটা সাধারণত ভাষা বিকাশের সাথে সাথে শুরু হয়ে যায়, মানে মেনলি 2 বছর বয়স থেকে বাচ্চার মধ্যে শুরু হয়ে যায়। কিন্তু প্রাইভেট স্পিচ কি, প্রাইভেট স্পিচ একটি অন্য ধরনের স্পিচ, সোশ্যাল স্পিচ নয়, একদম অন্য ধরনের। এটা 3 বছর বয়স থেকে শুরু হয়। এখানে হয় কি, কোনো শিশুকে যদি আমরা অবজার্ভ করি, 3 থেকে 7 বছরের বাচ্চাকে একটু খেয়াল করে দেখা যাবে যে তারা নিজের সাথে নিজে সশব্দে কথা বলে, নিজের সাথেই নিজে সশব্দে, অর্থাৎ জোরে জোরে কথা বলে। এটাকেই ভাইগটস্কি বলেছেন প্রাইভেট স্পিচ। অর্থাৎ এটা কেন তারা করে, নিজেকে নির্দেশনা করা এবং নিজেকে পরিচালনা করার জন্য এই ভাষা তারা ব্যবহার করে, কিন্তু স্ব উচ্চারণে, অর্থাৎ জোরে জোরে, অর্থাৎ নিজে যাতে শুনতে পারে। এটা হচ্ছে প্রাইভেট স্পিচ। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, বর্তমানে কি আমরা নিজেদের সাথে নিজে কথা বলি স্ব উচ্চারণে? উত্তর হবে না। কিন্তু নিজের সাথে নিজে কি কথা বলি? উত্তর হবে হ্যাঁ। তাহলে কিভাবে? নিঃশব্দে বলি। তাহলে এই যে 3 বছরে যেটা শুরু হয়, সেটা 7 বছরের পরের থেকে যে পরের স্পিচটা লেখা আছে ইনার স্পিচ বা অভ্যন্তরীণ স্পিচ, তাতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ এখনো আমরা আমাদের সাথে কথা বলি, এবং কথা না বললে আমরা কোনো কাজ সঠিকভাবে করতেও পারবো না। কেন? এই কথা বলাটা হচ্ছে নিজেকে পরিচালনা, নির্দেশনা দেওয়ার জন্য, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু আগে যেটা সশব্দে হতো, বাচ্চারা যেটা সশব্দে করতো, সেই সশব্দে আর হয় না, এটা এখন নিঃশব্দে হয়। অর্থাৎ যেটাকে আমরা বলি মনে মনে কথা বলা। হিসেবে ভাইগটস্কি বলে গেছেন যে 7 বছর বয়সে ভাষা এবং চিন্তন দুটো স্বতন্ত্রভাবে বিকশিত হয় শিশুর মধ্যে, কিন্তু 7 বছর বয়সে দুটি একত্রিত হয়ে যায়, অর্থাৎ দুটো মিলেমিশে যায়। সেজন্য আমরা এখন মনে মনেও চিন্তন, মানে ভাষা দিয়ে চিন্তন করতে পারি, বা ভাষা আর চিন্তনের সংমিশ্রণ ঘটে 7 বছর পরে। তার জন্য আর সশব্দে কথা বলতে হয় না, আমরা মনে মনেও নিজের সাথে নিজে কথা বলতে পারি। এটা হচ্ছে ইনার স্পিচ। আর ভাইগটস্কি প্রাইভেট স্পিচের উপর ভীষণ গুরুত্ব আরোপ করেছেন শিশুর কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য। অর্থাৎ বাচ্চা যত নিজেকে নিজে পরিচালনা বা নিয়ন্ত্রণ, নির্দেশনা দেবে, তার কগনিটিভ ডেভেলপমেন্ট তত ভালো হবে বলে ভাইগটস্কি বলে গেছেন। 4 নম্বর ধারণা, এবং খুব ইম্পর্টেন্ট ধারণা, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবং এই ধারণার সাথে যুক্ত আরো কিছু কনসেপ্ট হচ্ছে মোর নলেজেবল আদার এবং স্ক্যাফোল্ডিং। তো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে কি? মানেটা খুব সোজা। কিছু কাজ আছে যেটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারি, বা কিছু শিখন আছে যেটা আমরা স্বাধীনভাবে নিজে থেকে করতে পারি। কিন্তু এমনও একটা ক্ষেত্র আছে যেটা আমরা পৌঁছাতে পারবো যদি কারোর সাহায্য পাই। তাহলে ওই ক্ষেত্রটাকেই বলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেখানে আমি কারোর সাহায্য পেলে পৌঁছাতে পারবো। কিন্তু হ্যাঁ, এটা কখনোই অসীম নয়, তার বাইরেও একটা ক্ষেত্র আছে, যতই সাহায্য করা হোক তারপরেও সে পারবে না। কিন্তু আমি যতটা পারি আর আমি যতটা কারোর সাহায্য পেলে পারবো, এই যে মধ্যবর্তী স্থান, এটাকেই বলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। আর এই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে দুটো জিনিসের মুখ্য ভূমিকা থাকবে। সেটা হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি, যার সাহায্যে আমি সেই জায়গায় পৌঁছাবো, তাকে বলা হয় মোর নলেজেবল আদার। এবং যেভাবে সে আমাকে নিয়ে যায়, যে যার মাধ্যমে সে আমাকে নিয়ে যায়, তাকে বলে স্ক্যাফোল্ডিং। যে সাহায্যে, মানে যার যে সহযোগিতার মাধ্যমে সে নিয়ে যাচ্ছে, তাকে বলে স্ক্যাফোল্ডিং। এবার মোর নলেজেবল আদার আমি কাকে বলা হলো বুঝিয়ে দিলাম। স্ক্যাফোল্ডিং এই বিষয়টি যদিও
ফাইবার স্কিট দিয়ে যাওয়া নয়, এটি পরবর্তীকালে ব্রুনার, রস, উড এরা সামনে তুলে ধরেন, কিন্তু স্ক্যাফোল্ডিং এর ধারণাটি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যেই ছিল। স্ক্যাফোল্ডিং আর কিছুই না, কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যে সাহায্য বা যে বিশেষ সাহায্য প্রদান করা হচ্ছে তাকেই বলা হয়, বা সহযোগিতা প্রদান করা হচ্ছে, কৌশলমূলক সহযোগিতা, তাকেই বলা হয় স্ক্যাফোল্ডিং। মানে আমি একটা যখন কাজ করছি, ছোট্ট একটা স্টেপ হয়তো আমি আটকে গেছি, সেই স্টেপটা আমাকে হয়তো কেউ বলে দিল, গোটাটাও সমাধান করলো না, সেই স্টেপে সাহায্য, একটা সূত্র, ছোট্ট সূত্র ধরিয়ে দিল, বা একটা বড় কাজকে ছোট ছোট অংশে ভেঙে দিল, বা শুধু উৎসাহ প্রদান করলো, এগুলো হচ্ছে স্ক্যাফোল্ডিং, যেটা এমকেও করে থাকেন। তাহলে এই যে এমকেও যে কৌশলমূলক সাহায্য দিচ্ছেন, তাকে বলা হয় অ্যাসিস্টেড লার্নিং, অর্থাৎ স্ক্যাফোল্ডিং এ অ্যাসিস্টেড লার্নিং করা হয়। আমি এই ছবিটা দিয়ে এটা খুব ভালো বোঝাতে পারি। আমরা যখন সাঁতার শিখি, আমরা নিজে থেকে হয়তো হাত পা ছুটতে পারি কিছুটা, কিন্তু কারো সাহায্য পেলে আমি হয়তো ভাসতে পারবো, এবং পরবর্তীকালে আমি সক্রিয়ভাবে স্বাধীনভাবে সাঁতার কাটা শিখতে পারবো। তাহলে এখানে কি হচ্ছে, আমি যেটা পারি আর আমি কারো সাহায্য নিলে পারবো, তার মধ্যবর্তী জায়গাটা হচ্ছে জেডপিটি। এখানে আমাকে একজন অভিজ্ঞ ব্যক্তি, যাকে এমকেও বলে, সে স্ক্যাফোল্ডিং দিচ্ছেন। এই উদাহরণ তো আমাদের জীবনে যুক্ত হয়ে আছে, যে সাইকেল চালানো শেখাও, আমরা প্রাথমিক দিকে হয়তো প্যাডেল করে কিছুটা ব্যালেন্স করতে পারি, বেশি ব্যালেন্স করতে পারি না, কিন্তু কারো সাহায্য পেলে আমরা হয়তো অনেক বেশি করতে পারবো। এবং সেই সাহায্য পেতে পেতে একজন এমকেও সে সাহায্য দিতে দিতে একসময় স্ক্যাফোল্ডিং করতে করতে যেটা হবে, আমি আগেও বলেছি, ইন্ডিপেন্ডেন্ট লার্নিং বা ইন্ডিপেন্ডেন্ট চিন্তন, এগুলো চলে আসে। এইবার যেহেতু আমরা শিক্ষার সাথে যুক্ত, শিক্ষা বিষয়, সেহেতু এই বিষয়টা ক্লাসরুমের সাথে কিভাবে যুক্ত, এটা না আলোচনা করলেই নয়। এখন বর্তমানে যে শ্রেণীকক্ষের কথা বলা হয়, সেটা গতানুগতিক শ্রেণীকক্ষ থেকে অনেক আলাদা, কারণ এখন শিশু কেন্দ্রিকতার উপর জোর দেওয়া হচ্ছে, অবশ্যই কনস্ট্রাকটিভিজমের উপর জোর দেওয়া হচ্ছে। তাই একটি কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম কেমন হবে বা কার উপর জোর দেয়, প্রধানত সেটা অ্যাক্টিভ লার্নিং অর্থাৎ সক্রিয় লার্নিং এর উপর জোর দেয়। দ্বিতীয়, কোলাবোরেটিভ লার্নিং, সকলে মিলে শেখা যায় যদি, তার উপর জোর দেয়। বিভিন্ন প্রবলেমের সলিউশন বা কনসেপ্টের ধারণা বিভিন্ন দিক থেকে বাচ্চাদেরকে বোঝানো হয়, কোনো এক দিক থেকে নয়, বিভিন্ন দিক থেকে। বাচ্চাদেরকে রিফ্লেকশন বা জ্ঞানের প্রতিফলন ঘটানোর সুযোগ দেওয়া হয়। অবশ্যই শিশু কেন্দ্রিকতার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে, এবং সর্বোপরি শিশু কতটা শিখলো বা জানলো সেটা জানার জন্য অথেন্টিক অ্যাসেসমেন্ট, যে কোনো অ্যাসেসমেন্ট নয়, অথেন্টিক মূল্যায়ন অর্থাৎ যথোপযুক্ত মূল্যায়ন করা, যাতে তার মিনিংফুল লার্নিংকে আরো প্রমোট করা যায়, এবং সে যাতে কনস্ট্রাকটিভ, মানে তার জ্ঞান নিজে নির্মাণ করতে আরো উৎসাহিত হয়, এবং তার সাহায্যে পারিপার্শ্বিক জগৎকে যাতে সে বুঝতে পারে। ড্যাম 2000 সালে এই নিম্নবর্তী যে আলোচনা করব, এই বৈশিষ্ট্যগুলি দিয়েছিলেন কনস্ট্রাকটিভিস্ট লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য, অর্থাৎ নির্মিত বা গঠনবাদমূলক পরিবেশ, কিভাবে আমরা শিখন পরিবেশ কি করে তৈরি করতে পারি। সেক্ষেত্রে যে কথাগুলো প্রধান উনি বলেছেন, সেটা হচ্ছে যে নলেজ যখন শ্রেণীকক্ষে জ্ঞানের আদান প্রদান যাতে হয়, এমন না টিচার বলে যাচ্ছেন ছাত্র খালি শুনে যাচ্ছে, এটা হলে হবে না। জ্ঞানকে শেয়ার মানে তার আদান প্রদান ঘটাতে হবে, অর্থাৎ দুপক্ষই যেন সক্রিয় থাকে, কোনো এক পক্ষ না। দ্বিতীয় কি, টিচার এন্ড স্টুডেন্ট উইল শেয়ার অথরিটি, অর্থাৎ ক্লাসে শুধু টিচারের কর্তৃত্ব থাকবে না, ছাত্ররাও একদম গণতান্ত্রিক পরিবেশ মেনে ছাত্ররাও সমানভাবে টিচারকে প্রশ্ন করবে, কোনো জায়গায় বুঝতে না পারলে সেটা বারবার জিজ্ঞেস করবে, এবং অথরিটি তাদেরও থাকবে ক্লাসে, কর্তৃত্ব ক্লাসে, ঠিক আছে। মানে টিচারই শুধু সেখানে কর্তৃত্ব কায়েম করবেন না, সেখানে ছাত্রছাত্রীদেরও সমান কর্তৃত্ব থাকবে। তবে হ্যাঁ, ক্লাসে কিন্তু লিডারশিপ টিচারেরই থাকবে, এখানটা কিন্তু নড়চড় হবে। টিচার্স রোল ইজ ওয়ান অফ দ্য ফেসিলিটেটর অর গাইড। টিচার কখনোই এখানে জ্ঞানদাতা হিসেবে কাজ করবেন না, টিচার কিসের কাজ করবেন, সহায়কের ভূমিকা পালন করবেন, কিংবা পথ প্রদর্শকের ভূমিকা পালন করবেন। এখানে শুধু জ্ঞানদাতার ভূমিকা তার কিন্তু নেই। আর কি, ক্লাসে ছোট ছোট হেটারোজিনিয়াস গ্রুপ তৈরি করতে হবে স্টুডেন্টের, এবং তার মাধ্যমে তাদেরকে শেখাতে হবে। হেটারোজিনিয়াস মানে হচ্ছে মানে বিভিন্ন ধরনের স্টুডেন্ট সেখানে থাকবে, সমজাতীয় স্টুডেন্ট নয়, বিভিন্ন ধরনের স্টুডেন্ট, কেউ স্লো লার্নার, কেউ ফাস্ট লার্নার, এইভাবে হেটারোজিনিয়াস গ্রুপ থাকবে,
এবং তাদেরকে গ্রুপের মাধ্যমে, লার্নিং গ্রুপের মাধ্যমে তাদেরকে পড়াতে হবে। এবার চলে আসবো ট্র্যাডিশনাল ক্লাসরুম আর কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মধ্যে পার্থক্য, অর্থাৎ আগে যে ক্লাসরুম ছিল আমাদের প্রথাগত আর বর্তমান যে ক্লাসরুমের উপর ফোকাস করা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম, তার মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে ট্র্যাডিশনাল ক্লাসরুমে যে পাঠ্যক্রম তার বাইরে খুব একটা টিচাররা বেরোন না, এটা মূল পাঠ্যক্রমেতেই সেখানে ফিক্সড হয়ে থাকে। কিন্তু কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম তা বলে না। কনস্ট্রাকটিভ ক্লাসরুম বলে যে স্টুডেন্ট যদি প্রয়োজন মনে করে, তার আগ্রহের বিভিন্ন প্রশ্ন আছে বা বিভিন্ন তার এখনো তৃষ্ণা মেটেনি, জানতে চাইছে, সেটা ক্যারিকুলামের বাইরেও হতে পারে, সেখান থেকেও সে কিন্তু ক্লাসরুমে সেটাকে উপস্থাপন করতে পারে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কি, লার্নিং ইজ বেসড অন রিপিটেশন, অর্থাৎ এখানে বারবার আমরা একই জিনিসকে রিপিট করিয়ে বাচ্চাদেরকে শেখাচ্ছি। এটা পুরনো পদ্ধতি, যেখানে রট মেমোরাইজেশন বা মুখস্থ বিদ্যার উপর বেশি জোর দেওয়া হয়। কিন্তু এখানে তা নয়, এখানে লার্নিং হবে ইন্টারঅ্যাক্টিভ, বিল্ডিং অন দ্য স্টুডেন্ট অলরেডি নো, মানে শিক্ষার্থী যা জানে আগে থেকে তার সাপেক্ষে, মানে স্কিমাকে ব্যবহার করা হবে, স্কিমার সাপেক্ষেই শিক্ষার্থীর ইন্টারঅ্যাক্টিভ লার্নিং দেওয়া হবে, অর্থাৎ ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে মিথস্ক্রিয়া হবে এবং তার মাধ্যমে স্কিমার দ্বারা সে শিখবে। হলো অবশ্যই পুরনো প্রথা যেটা টিচার সেন্টার ছিল, গুরু কেন্দ্রিক, বর্তমান হচ্ছে স্টুডেন্ট সেন্টার অর্থাৎ শিশু কেন্দ্রিক বা শিক্ষার্থী কেন্দ্রিক। পুরনো যে প্রথায় পড়াশোনা হতো সেটা হচ্ছে অবশ্যই সেখানে শুধু শিক্ষক জ্ঞানদাতার ভূমিকা পালন করত এবং ছাত্রছাত্রীরা নিষ্ক্রিয়ভাবে সেই জ্ঞান শুনে যেত। কিন্তু এখানে তা নয়, এখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে এবং এখানে স্টুডেন্ট টিচারের মধ্যে তথ্যের আদান প্রদান হবে এবং স্টুডেন্ট সক্রিয়ভাবে সেই শিক্ষণ প্রক্রিয়ায় যোগদান করবে এবং নিজের জ্ঞান নিজেই নির্মাণ করবে, যেখানে শিক্ষক সহায়কের ভূমিকা পালন করবেন, যেখানে যার যতটা সাহায্যের প্রয়োজন সেটা টিচার দেবেন। এখানে কি পুরনো প্রথায় টিচার হচ্ছে ডাইরেক্টিভ রোল প্লে করে, অর্থাৎ টিচার পরিচালনামূলক ভূমিকা নেয়, তিনি ডিরেকশন দেবেন, তিনি সব করবেন। তাহলে অথরিটি কার হাতে আছে? শুধু কর্তৃত্ব কার হাতে আছে? টিচারের হাতে। কিন্তু এখানে টিচারের রোল ইন্টারঅ্যাক্টিভ, সে মিথস্ক্রিয়া করবে, ইন্টারঅ্যাকশন করবে, ক্রিয়া প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দেবেন, ছাত্রছাত্রীদের রিফ্লেকশনের সুযোগ দেবেন। তাই এটা কিসের উপর রুটেড? নেগোসিয়েশন, আলোচনা, ডিসকাশন এর উপর নির্ভর করে। অর্থাৎ এখানে কর্তৃত্ব শুধু টিচারের হাতে নেই। স্টুডেন্ট, আচ্ছা, এখানে পুরনো প্রথায় এখানে মূলত কম্পিটিটিভ মাইন্ড তৈরি করার ক্ষেত্রে এই ট্র্যাডিশনাল ক্লাসরুম কাজ করতে, অর্থাৎ প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করা বাচ্চাদের মধ্যে। কিন্তু কনস্ট্রাকটিভ ক্লাসরুম কিন্তু প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরিতে বিশ্বাস করে না। এখানে কি সহযোগিতা, কোঅপারেশন, কোলাবোরেশন এর উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠছে। জানার ক্ষেত্রে আমরা সাহায্য করবো, একে অপরে মিলেমিশে জ্ঞান আরোপণ করবো, এর উপর জোর দেওয়া হচ্ছে। তাই এই হচ্ছে দুটো ক্লাসরুমের মূল পার্থক্য। আমরা চেষ্টা করছি বর্তমানে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের দিকে আসার, কিন্তু বিভিন্ন বাধা আমাদের সম্মুখীন হতে হয়, যেরকম পর্যাপ্ত টিচার হয়তো থাকে না, পর্যাপ্ত টিচার থাকলেও তাদের হয়তো পর্যাপ্ত আধুনিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞান থাকে না, প্রপার ট্রেনিং হয়তো তাদের নেই, কিংবা হয়তো আসবাবপত্র নেই, কিংবা হয়তো ক্লাসরুমই ভালো নেই, কিংবা হয়তো ছাত্রছাত্রী নেই, কিংবা হয়তো মানুষ সবই আছে কিন্তু মানসিকতা নেই, মানসিকতার অভাব। এই সমস্ত কিছু থেকেই আমরা ওই ট্র্যাডিশনাল থেকে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে আমার যতদূর মনে হয় এখনো খুব আসতে পেরেছি বলে মনে হয় না। যে স্কুল বা যে কলেজ চলে এসেছে তাদেরকে বিশেষ করে কুর্নিশ জানাতে হয়, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রে ভারতবর্ষে এখনো আমরা কোথাও একটা ট্র্যাডিশনাল ক্লাসরুমের মধ্যে আটকে আছি। মানে কনস্ট্রাকটিভিজমের ধারণা দিয়ে গেছেন ইনারা প্রায় 1936-40 এই সময় দিয়ে গেছেন, কিন্তু এখনো আমরা সেই জায়গায় প্র্যাকটিক্যালি কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমে হয়তো এখনো সম্পূর্ণভাবে আসতে পারিনি। এটা হয়তো এখনো আমাদের যেটা বলতে হবে পিছিয়ে থাকা। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? একটা মডেল আমি আলোচনা করব, 5P মডেল। এটা খুব জনপ্রিয় মডেল, অনেকেই জানে। এটাকে কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের মডেলও বলা হয়। এই 5E মডেল, এখানে 5টা ই আছে: এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন,
ইলাবোরেট অ্যান্ড ইভ্যালুয়েট। অর্থাৎ এই 5টা ই দিয়ে আমরা ক্লাসরুমে পড়াতে পারি। তাহলে প্রথম কি করতে হবে, শিশুদেরকে যা পড়ানো হবে তার পূর্ব অভিজ্ঞতা যাচাই করে সেই বিষয়ে তাকে এঙ্গেজ করতে হলো। সে যদি সঠিকভাবে এঙ্গেজ হয়ে যায়, এর পরবর্তী ক্ষেত্র হচ্ছে যে বিষয় পড়ানো হবে সেই বিষয়ের অন্বেষণ, কিছু নতুন জ্ঞানের অন্বেষণ তার সামনে করা হবে। অবশ্যই টিচার সাহায্য করবে, দুজন মিলেমিশে সেই অন্বেষণ করবে। অন্বেষণ হওয়ার পর তার কার্যকারণ ব্যাখ্যা করতে হবে, নাহলে সে বুঝবে না যে এটা কি কারণে হচ্ছে বা এর পেছনে কারণ। সেটা হবে এক্সপ্লেন করা। এবার কনসেপ্টটি টিচার বা যেভাবেই হোক দুজনের মিলেমিশে কোলাবোরেশনে হয়তো সেটা এক্সপ্লেনেশন দেওয়া হবে শিশুদের বা শিক্ষার্থীদের। তাহলে এঙ্গেজ হলো, অন্বেষণ, এক্সপ্লোর হলো, এক্সপ্লেন মানে ব্যাখ্যা হলো। ব্যাখ্যার পর সে বুঝতে পেরেছে বা নিজে থেকে করতে পারছে কিনা তার জন্য আবার ইলাবোরেট বা বিস্তার করব। যা পড়ানো হলো যা বা যা বোঝানো হলো সেরকমই একটা সিচুয়েশন, নতুন সিচুয়েশন তাকে দেওয়া হবে বা প্রবলেম সলভ করতে দেওয়া হবে, যেটা সে যে আলোচনা হলো বা ক্লাসে ইতিমধ্যে যে আলোচনা আছে সেটার মাধ্যমে সে যদি বুঝতে পারে সে সমাধান করতে পারবে। তাকে বলে ইলাবোরেট করা। তাহলে আরো বিস্তারিত ভাবে কোনো জ্ঞানকে সে নিজে থেকে যখন জানতে পারছে, মানে এঙ্গেজ, এক্সপ্লোর এবং এক্সপ্লেনেশনের মাধ্যমে, তখনই বলে ইলাবোরেশন। ইলাবোরেশনের পর আমি যাব মূল্যায়ন, অর্থাৎ শিশুকে যা পড়ানো বা শেখানোর চেষ্টা করা হলো সেটা কতটা কার্যকরীভাবে সে উপলব্ধ করেছে তার জন্য আমি এবার যথোপযুক্ত মূল্যায়ন করব। এবার মূল্যায়নের ক্ষেত্রে আমরা সবসময় মনে করি যে ক্লাস টেস্ট নিয়ে নেবো তারপর সেটা মূল্যায়ন হবে না। সবসময় ক্লাস টেস্টই যে একমাত্র মূল্যায়নের পন্থা তা কিন্তু নয়। আমরা হাজার হাজার পদ্ধতি আছে মূল্যায়ন করার। সেখানে হয়তো প্রজেক্ট দেওয়া যেতে পারে, সেখানে হয়তো ক্লাস অ্যাসাইনমেন্ট বা ক্লাস প্রেজেন্টেশন দেওয়া যেতে পারে, সেখানে হয়তো পিওর 1-to-1 ভাইবা নেওয়া যেতে পারে, সেখানে হয়তো অবজারভেশন শিডিউল রাখা যেতে পারে। মানে ক্লাস টেস্ট নিয়েই যে ইভ্যালুয়েশন হয় সেটা কিন্তু ঠিক না। আরো অনেক বৈজ্ঞানিক, মনোবৈজ্ঞানিক পদ্ধতি আছে যেগুলোর সাহায্যে আমরা এই লাস্ট ই অর্থাৎ ইভ্যালুয়েশন করতে পারি। তাহলে 5টা কি কি? এঙ্গেজ, এক্সপ্লোর, এক্সপ্লেন, দেন ইলাবোরেট, লাস্ট ইভ্যালুয়েশন। এই হচ্ছে ভাইগটস্কি এবং কনস্ট্রাকটিভিজম এবং জেন পিয়াজেট এবং কনস্ট্রাকটিভিজম, এবং সেখান থেকে তার যে সিদ্ধান্তগুলি কিভাবে আমরা ক্লাসরুমে চেষ্টা করতে পারি তার একটা ধারণা দেওয়ার চেষ্টা। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। এটা হচ্ছে আমার কলেজের মূল যেটাকে বলে বিল্ডিং। এটা আমাদের কলেজ প্রায় 125 বছরের পুরনো। কেউ যদি এদিকে ঘুরতে আসে আমার কলেজে অবশ্যই আসতে পারেন। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অশেষ অশেষ ধন্যবাদ স্যার আপনাকে। এত সুন্দর করে পেঁয়াজে এবং ভাইগটস্কির নির্মিতিবাদের যে তত্ত্ব বা তাদের মতামত এত সুন্দর করে খুব কমই হয়েছে শোনার সুযোগ বা এরকম একটা ক্লাসে প্রেজেন্ট থাকার সুযোগ। আমি নিজেও অত্যন্ত সমৃদ্ধ হলাম আজকের এই আপনার আলোচনার মধ্যে দিয়ে। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এত মনোমুগ্ধকর একটা আলোচনার জন্য। এরপরে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। যাদের কোনো রকম জিজ্ঞাসা বা প্রশ্ন আছে বা কোনো সংযোজন করার আছে কোনো বিষয়, আপনারা সেটা করতে পারেন। কিন্তু একে একে নিজের সংক্ষিপ্ত প্রাথমিক পরিচয় দিয়ে আপনারা সেই প্রশ্নটা উপস্থাপন করবেন, প্লিজ। কারোর কোনো প্রশ্ন আছে? যাক, আমি প্রশ্নটা শুরু করি। আমার আমি একটু নোট করে রেখেছিলাম তখনই। একটা নতুন যে
কনস্ট্রাকটিভিজমের যে একটা নতুন মডেল নিয়ে আজকে শুনলাম আমরা, রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম। সেখানে স্যারের আলোচনা শোনার সময় স্যার বলছিলেন, যিনি এই মডেলটা উদ্ভাবন করেছেন, ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই স্যার বলছিলেন যে এটা বাস্তব পরিবেশে কোনো কাজ করে না, রিয়েলিটিতে কোনো কাজ করে না। আমাদের যে জ্ঞানের নির্মাণ আছে, না চলবে, আমি বন্ধ করে দিলাম। তুই ঘুমোচ্ছিস যে? সরি একটু কেউ অডিও অন করে ফেলেছিলেন। যাই হোক, রিয়েলিটিতে কোনো কাজ করে না, কিন্তু জ্ঞানের নির্মাণটা কোনো বিশেষ পরিস্থিতিতে বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে বা নির্দিষ্ট সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের জ্ঞানের নির্মাণটা কাজ করে। আমার প্রশ্ন মানে আমার বিষয়টাকে অনেকটা দ্বন্দ্বমূলক মনে হচ্ছে, কারণ বাস্তব পরিবেশে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি এবং সেই সমস্যাগুলো সমাধানের মধ্যে দিয়েই কিন্তু আমরা এগোচ্ছি। তাহলে যদি রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম রিয়েল অ্যাসপেক্টে কাজ করে না, তাহলে এই যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে রিয়েল মানে রিয়েলিটি অ্যান্ড প্রবলেম সলভিং, তো এই মাঝখানের গ্যাপিংয়ের জায়গাটা বা এই পার্থক্যটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। যে কারণ বাস্তব পরিস্থিতি মানেও অনেকগুলো সমস্যার সমবায়। আমি এই প্রেজেন্ট সিচুয়েশনটাকে ধরুন, আমার মনের মধ্যে যে এই প্রশ্নটা তৈরি হলো, এটাও তো আমার একটা রিয়েলিটি, এটাও আমার একটা বাস্তব পরিস্থিতি। তাহলে এই সমস্যাটার সমাধানটা রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম অনুযায়ী কিন্তু মানে কাজে লাগার কথা নয়। আবার অন্য পক্ষে বলছে যে একটা নির্দিষ্ট সমস্যা সমাধান কিন্তু করতে পারবে আমাদের জ্ঞানের যে নির্মাণ বা স্কিমা। তো স্যার এই কনফ্লিক্টের জায়গাটা যদি স্যার একটু ক্লিয়ার করেন প্লিজ। হ্যাঁ, তো র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম মানে একটা জিনিস আমি বলে রাখি, উনি যে ভাইগটস্কি বা পেঁয়াজের যে ধারণা তাকে যে মানছেন না সেটা নয়, উনি বলছেন যে আরেকটা দিকও আছে জ্ঞানের নির্মাণের, যেখানে যেটা মেন বক্তব্য, যে যেখানে লার্নার্স ক্রিয়েট দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটি, অর্থাৎ বাস্তবতার যে বোধগম্যতা সে নিজের মতো করে তৈরি করে। তার জন্য উনি বলছেন এটা সাবজেক্টিভ, মানে এমন নয় এটা ইউনিভার্সাল, মানে আপনি যেভাবে বাস্তবকে হয়তো বুঝছেন বা জানছেন সেটা আমার মতনই হবে এটা নয়। মানে এখানে এটা উনি বলছেন যে আমরা আমাদের মতো করে বাস্তবের একটা মানে ধারণা তৈরি করি। সেই জন্য উনি বলছেন যে জ্ঞান ইজ অলওয়েজ মানে নলেজ ইজ অলওয়েজ ইনভেন্টেড নট ডিসকভার্ড, অর্থাৎ আমরা আমাদের বাস্তবতাকে যাচাই বা জানার জন্য, অর্থাৎ এই মুহূর্তে আমি যেভাবে হয়তো আজকের যে আলোচনা করলাম, যে আলোচনাটা হয়তো আমি যেভাবে বুঝছি বা আরেকজন যেভাবে বুঝছে সেটা একই রকম ভাবে বোঝাটা নাও হতে পারে। অর্থাৎ রিয়েলিটিটা হচ্ছে সাবজেক্টিভ। মানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি যদি একটা 6 লিখি, আমার দিক থেকে সেটা 6, কিন্তু উল্টো দিক থেকে যে দেখবে সেটা তার কাছে 9, আমিও সেক্ষেত্রে ঠিক, সেও সেক্ষেত্রে আমি ভুল, আমি তাকে কিন্তু বলতে পারি না। অর্থাৎ বাস্তব জগৎটাকে আমরা আমাদের মতো করেই জানার বোঝার চেষ্টা করি, অর্থাৎ সেটা হচ্ছে জ্ঞান আবিষ্কৃত হচ্ছে না, জ্ঞানকে আমরা ইনভেন্টেড করে। এবং বেসিক্যালি এটা আমরা কখন করছি, যখন নির্দিষ্ট কোনো পরিবেশে একটা কাজ আমাকে উদ্ধার করতে হবে বা একটা সমস্যাকে আমাকে সমাধান করতে হবে, সেইটুকু করার জন্য যে জ্ঞান আমার প্রয়োজন হচ্ছে বা যেভাবে আমি জ্ঞানের নির্মাণ করছি সেটাকে উনি র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজম বলছেন। তার মানে এটা ধরে নেব না যে ভাইগটস্কি বা জিন পিয়াজেটের যে তত্ত্ব সেটা ঠিক নয়, কিন্তু তার দিকের যেটা গ্যাপ ছিল একটা, সেই গ্যাপটাতেই উনি কাজ করেছেন, যার হিসেবে উনি এই র্যাডিক্যাল কনস্ট্রাকটিভিজমকে প্রতিষ্ঠিত করছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। অর্থাৎ আমরা তাহলে এই সিদ্ধান্তে আসতে পারি যে
উনি মেনলি ইন্ডিভিজুয়ালিটির ওপরে বেশি ফোকাস করছেন, এবং আরেকটা যেটা বিষয় যে ইন্ডিভিজুয়ালিটির সাথে সাথে উনি এই কথাটাও বলছেন যে আমাদের এই স্কিমার কোনো মানে ছাঁচ নেই, মানে নির্দিষ্ট কোনো ছাঁচ নেই, এটা ইন্ডিভিজুয়ালিটির উপরেই বা যার যেরকম প্রবলেম, যার যেরকম সিচুয়েশন, যার যেরকম নিড হ্যাঁ বা ডিমান্ড, সেই অনুযায়ী সেটা তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী এক্স্যাক্টলি, সেটা অ্যাপ্লিকেশন হচ্ছে তার। মানে থ্যাংক ইউ সো এটাও এক মাচ। ধরনের, কনস্ট্রাকটিভিজম আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সমাপন, কিছু বলতে চাইছো প্লিজ? নমস্কার স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ, বলে রাখি সমাপন আমার প্রথম দিককার ছাত্র, মানে আমি যখন কলেজে জয়েন করি তখন বাহ, কার ছাত্র। একটা অদ্ভুত সমাপতনও হয়ে গেল। সমাপন আমারও ভীষণ প্রিয়, ও এবং আচ্ছা, সমাপন বৈঠকির সেই প্রথম পর্ব থেকে এই ১৬৩তম পর্ব, মানে সমাপন এই রিসেন্টলি কয়েক মাস হয়ে গেল, মানে আমাদের ৪ বছর পূর্তিতে একটা ঘোষণা করেছিলাম যে ৩ জন পার্টিসিপেন্ট যারা আহ, এইভাবে বিচার হয়েছিল যে কারা সব থেকে বেশি অ্যাটেন্ড করেছে সেশন। তো সমাপন সেই দিক থেকে প্রথম হয়েছেন। বাহ, এটা তো আমার কাছে গর্বের বিষয়, আমারই ছাত্র যেহেতু। একদম। আরো খুব মানে কথা শোনা এবং সেটা মেনে চলার একটা চেষ্টাও করে। যাই হোক, হ্যাঁ বলো সমাপন, ভালো আছি, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম এই যে ইগোসেন্ট্রিক স্পিচ বা যে প্রাইভেট স্পিচের কথা পিয়া যে বলছেন, তো তিনি বলছেন যে শিশুরা মূলত যে আত্মকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিক যে এটা কথা বলে, সেটা হচ্ছে একটা অপরিপক্ক বয়স, মানে অনেকটা ছোট বয়স। আবার ভাইগটস্কি সম্ভবত বলছেন যে এই যে প্রাইভেট স্পিচ বা যেটা ব্যক্তিগত ভাষণ, সেটা আসলে শেখার একটা উপকরণ, মানে এটা শিশুদের চিন্তা ভাবনা সাজাতে সাহায্য করছে বা সমস্যা সমাধানে সাহায্য করছে বা নিজেকে নিয়ন্ত্রণে সাহায্য করছে। হ্যাঁ। তো এখন এই যে ব্যক্তিগত ভাষণ বা ইগোসেন্ট্রিক যে স্পিচ, এটা কি কেবলই অপরিপক্কতার চিহ্ন, নাকি এটা কোনো একটা জ্ঞানীয় উপায় বা জ্ঞানের উপায় বলা যেতে পারে? আমরা কিভাবে দেখতে পারি এটাকে, যদি একটু বলেন। হ্যাঁ, তো বেসিক্যালি বিষয়টা একটু বলি, এই যে ভাষার বিকাশ, এই ভাষার বিকাশ কিন্তু বৌদ্ধিক বিকাশেরই একটা অংশ, মানে কগনিটিভ ডেভেলপমেন্টের একটা মূল বিষয় কিন্তু ভাষার বিকাশ। সেই জন্য যারাই কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছে তারা কিন্তু সাথে সাথে ভাষার বিকাশকে নিয়েও অনেক কথা বা তাদের তত্ত্বে উল্লেখ পাওয়া যায়। এই ক্ষেত্রে ভাইগটস্কি এবং যে পিয়াজেটের মূল পার্থক্যটি হচ্ছে, পিয়াজেট মনে করতেন মানে চিন্তার বিকাশ আগে হয়, মানে আমাদের যে থিঙ্কিং এর যে বিকাশ বা ডেভেলপমেন্ট সেটা আগে হয়, এবং তার ফলস্বরূপ ভাষার বিকাশ হয়। মানে সিদ্ধান্তটা আগে বুঝতে হবে, দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়। কিন্তু ভাইগটস্কি তা মনে করেন না। ভাইগটস্কি মনে করতেন যে ভাষা এবং চিন্তন স্বতন্ত্রভাবে বিকশিত হয়, মানে দুটোর সাথে দুটোর কোনো সম্পর্ক নেই যখন বিকাশ লাভ করছে, কিন্তু সম্পর্কটা কখন হচ্ছে, একটু বয়সটা বাড়ার পর, অর্থাৎ মূলত উনি বলছেন 7 অনওয়ার্ডস ভাষা এবং চিন্তন মিলেমিশে একাকার হয়ে যায়। সেই জন্যই এটা আমি বললাম যে প্রাইভেট স্পিচটা ইনার স্পিচ হয়ে যায়, অর্থাৎ আমরা মনে মনেও কথা বলতে পারছি। মানে ভাইগটস্কি বলছেন যে চিন্তন এবং কথোপকথন দুটো তখন একসাথে মিলে যাচ্ছে। কিন্তু পিয়াজেট সেটা মনে করতেন না। পিয়াজেট মনে করতেন চিন্তন আগে আসে এবং চিন্তনের ফলস্বরূপ ভাষা আসে। এটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। এবার বিষয়টা যে ইগোসেন্ট্রিক যে কথোপকথন, সেটাও কিন্তু এক প্রকার স্কিমা তৈরি করার একটা প্রক্রিয়ায় বলা যায়। মানে যেটা পিয়াজের যে ইগোসেন্ট্রিক কথা বলছেন, সেটাও কিন্তু এক প্রকার আমাদের মানে কিছুটা প্রাইভেট স্পিচের সাথে মিল আছে। আমি আগেই বলেছি দুজন স্বতন্ত্রভাবে কাজ করেছেন, তার মানে এবং দুজনের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু মিলও পাওয়া যায়, আবার কিছু অমিলও পাওয়া যায়। মানে বেশিটা অনেক মিল পাওয়া যায়, কিন্তু কিছু মিলও পাওয়া যায়। তাই ইগোসেন্ট্রিক যে ভাষা যেটা পিয়াজেট উচ্চারণ করে গেছেন বা বলে গেছেন, তার সাথে প্রাইভেট স্পিচের যে ক্যারেক্টারিস্টিক তার অনেক মিল আছে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এবার ক্লিয়ার হয়েছে। খুব ভালো লাগলো স্যার, অনেকদিন পর আবার ক্লাসের মতো আপনাকে পেলাম। ভালো অসংখ্য ধন্যবাদ স্যার, আমার প্রণাম নেবেন। হ্যাঁ নিশ্চয়ই, ভালো থাকেন।
হ্যাঁ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সমাপন। স্যার একটা চ্যাট বক্সে প্রবলেম এসছে, কোশ্চেন এসছে, আমি সেটা একটু বলছি। সাপোজ এ চাইল্ড ইজ অ্যাক্টিভ অ্যান্ড এনেবল টু suppose a child is active and able to solve problems when walking alone but becomes less active when walking in a group. How can this be explained through sociocultural theory? Is it clear, আচ্ছা sir? আচ্ছা, হ্যাঁ আমি যেটুকু বুঝছি যে ওনার বক্তব্য যেটা, যে কোনো বাচ্চা যদি নিজে থেকেই অনেকটা স্বতন্ত্রভাবে শিখতে পারে এবং সে যদি পরবর্তীকালে গ্রুপ শিখনে আগ্রহী না হয় এবং গ্রুপ শিখনে সে যদি পিছিয়ে পড়ে আরো, তাহলে সেক্ষেত্রে সোশিও কালচার থিওরি গুরুত্বটা কোথায়? তো বিষয়টা বলতে হবে যে এটাই, যে আবারও আমি বলবো যে যিনি কোশ্চেন করেছেন নামটা একটু বলবেন? ওনার নাম হচ্ছে সুনিপা ঘোষ দস্তিদার। আচ্ছা, সুনিপা ঘোষ দস্তিদার যদি শুনছেন, বিষয়টা হচ্ছে এটা যে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম এবং সোশ্যাল কনস্ট্রাকটিভিজম কিন্তু একে অপরের বিরোধিতা করে না, মানে দুটোই সত্য। মানে একটা জায়গায় আমরা আলোচনা করেছি যে সোশ্যাল কনস্ট্রাকটিভিজমের পরবর্তী পর্যায়ে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংই হয় এবং ইন্ডিপেন্ডেন্ট লার্নিং তারপরে সেটা কাজ করে। অর্থাৎ মানে এখানে কেউ কারোর বিরোধিতা করে না, যেটা যার জন্য যেভাবে প্রযোজ্য হবে সেটা সেইভাবেই কাজে লাগাবো। কিন্তু প্রাথমিকভাবে যে যে প্রাথমিক বিষয়গুলো আমরা শিখবো, বেসিক জিনিসগুলো, সেটা কিন্তু সোশ্যালি শেয়ার্ড হয়। সেখানে কিন্তু কোনো টিচারই হোক বা সহপাঠী হোক, তাদের সাহায্যের প্রয়োজন আমার কোথাও না কোথাও লাগবে। আশা করি আমি বোঝাতে পারলাম। মানে দুটো থিওরি একে অপরের বিরোধিতা করে না, বরং দুটোর কমপ্লিমেন্টারি হচ্ছে। সুনিপা ম্যাডাম, আপনি যদি আছেন একটু রেসপন্স করবেন। আচ্ছা, জুই ঘোষ আপনি কিছু বলতে চাইছিলেন, প্লিজ। হ্যালো স্যার, আমি একটু কথা বলতে পারবো? আমি সুনিপা হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ, প্লিজ প্লিজ বলুন। হ্যাঁ, আমি অন করতে পারছিলাম না ইয়ে। স্যার বলছি যে মানে দেখা যাচ্ছে ক্লাসরুমে যে একটি স্টুডেন্ট সে একা যখন তাকে রাখা হচ্ছে সে কাজগুলো করতে পারছে। এবার হয়তো কোলাবোরেটিভ লার্নিং এর জন্য তাকে আরেকটা একটা গ্রুপে দেওয়া হলো, তো তখন দেখা যাচ্ছে যে সে কিন্তু ওই গ্রুপে পার্টিসিপেট করছে না বা মানে সেই কোলাবোরেটিভ লার্নিং এ মানে সে পিছিয়ে পড়ছে। মানে এইটার মানে সলিউশনটা কি, বা এটাতে মানে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম দিয়ে এটাকে মানে কিভাবে এক্সপ্লেনেশন দেওয়া যায় আর কি, এটা আমি জানতে চাইছিলাম। আচ্ছা, আমি যে ব্যাখ্যাটা দিলাম সেটা আপনি মানে শুনেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুটোকে আলাদা কন্ট্রাডিক্ট করছে না সেটা বুঝতে পেরেছি, কিন্তু এই যে মানে এটা হওয়ার কি কারণ, মানে এই জিনিসটা দেখা গেছে। আমি একটু বলি, এই যে বিশেষ কোনো ছাত্র বা ছাত্রীর একটি সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে একটা জিনিস যেটা আমরা করতে পারি যে তার কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাকে একটু জানতে হবে। মানে এটা হতে পারে কোনো আচরণমূলক অপসঙ্গতিও হতে পারে। সেক্ষেত্রে হয়তো বা যিনি টিচার আছেন বা তিনি যদি একটা কেস স্টাডি করেন, আমি একটা জিনিস বলি, যদি কোলাবোরেশনে আমার মানে আমি যদি কোলাবোরেশনে আমার পছন্দ না হয় বা পিছিয়ে আসছি, সেখানে কিন্তু একটা জিনিস শিওর হতে হবে যে তার সোশ্যাল কমিউনিকেশনে কিছু সমস্যা আছে সেই মানে ছাত্র বা ছাত্রীকে, বা সোশ্যাল ডেভেলপমেন্টের জায়গাটা কিছু সমস্যা কোথাও না কোথাও হয়ে আছে। এই কারণেই হয়তো সে সমস্যাটা হচ্ছে, যেখানে সে সকলের সাথে হয়তো অভিযোজন করতে পারছে না। হ্যাঁ, মানে এটা তো দেখা যায় যে কোনো একটা গ্রুপে মানে আনসার দেখা যায় পার্টিকুলারলি দু একজন খুব বেশি অ্যাক্টিভ থাকে আর বাকিরা একটুখানি পিছিয়ে মানে একটু লেস অ্যাক্টিভ হয়ে পড়ে আর কি। মানে দু একজনের থেকে প্রচুর উত্তর পাওয়া যায়, কিন্তু বাকিদের থেকে হয়তো সেইভাবে বা কোনো একজন হয়তো অ্যান্সারই করছে না, কিন্তু তাকে আবার আলাদা বসিয়ে করালে সে হয়তো আনসার করতে পারছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ লার্নিং এর কিন্তু এরকম নয় যে আমি একটা গ্রুপকে টাস্ক অ্যাসাইন করব এবং সেখানে
একজন দুজনই কাজ করবে এরকম না, মানে প্রত্যেকের কাজ যাতে সমভাবে বন্টিত থাকে, সেই গ্রুপ অ্যাসাইনমেন্টের সময় যিনি অ্যাসাইন করছেন আইদার বা গ্রুপ লিডার যে থাকবে সেটা টেক কেয়ার করতে হবে। মানে এখানে তাহলে ওই হেটারোজেনাস গ্রুপের মানে মজাটাই থাকবে না, মানে যে হয়তো একটু বেশি প্রতিভাশালী সেই ক্রেডিট নিয়ে চলে যাবে, কিন্তু গ্রুপ লার্নিং মানে সেটা নয়। গ্রুপ লার্নিং মানে লিডার অ্যান্ড টিম বোথ, এই মানসিকতাটা বা যেভাবে হোক সেটা তাদেরকে একটু মানে মানে হয়তো একটু গাইডেন্স বা দিয়ে করানো, মানে আমার তাই মনে হচ্ছে মানে প্ল্যানিংটা একটু ঠিকভাবে করতে হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ সুনিপা ম্যাডাম। জুই ঘোষ কিছু বলতে চাইছিলে, প্লিজ। হ্যালো স্যার। বলো প্লিজ। স্যার সাইকোলজিক্যাল টুলগুলো কি কি হতে পারে সেটা একটু জানতে চাইছিলাম। আচ্ছা, জুই ঘোষ আমারই ছাত্রী, তো বর্তমানে সেকেন্ড সেমিস্টারে আছে। তো যাই হোক, সাইকোলজিক্যাল টুল আমি আগেই বলেছি যে ভাইগটস্কি যে মানে যে টুল মানে কি অস্ত্র, যে অস্ত্রগুলোর সাহায্যে আমরা হয়তো শিখতে পারি বা বিকাশ লাভ করতে পারি, কগনিটিভ ডেভেলপমেন্টে সাহায্য করে, সেগুলোকে উনি কালচারাল টুল বলছেন। কিন্তু যেহেতু ওনার তত্ত্বটাই হচ্ছে সমাজ থেকেই আমরা সবটাই জানি বুঝি, তো তাই কালচারাল টুল, এবং সেখানে দু ধরনের টুল আমি আগেই বলেছি। এই মুহূর্তে তুমি যে মোবাইলটা ব্যবহার করছো বা আমি যে ল্যাপটপ বা হ্যান্ডসেট বা যাই ব্যবহার করছি, যাই কিছু মানুষ দ্বারা নির্মিত, সেগুলো হয়ে গেল টেকনিক্যাল টুল, ঠিক আছে, যেগুলো আমাদের সুবিধার্থে আমরা ব্যবহার করে থাকি, মানে নিজেরাই তৈরি করেছি এবং ব্যবহার করি। আর সাইকোলজিক্যাল টুল কোনগুলো? সাইকোলজিক্যাল টুল হচ্ছে যেটা আমাদের মনস্তত্ত্বের সাথে যুক্ত, যেরকম ভাষা, যেটা নেচার কেমন হবে, মূর্ত নয়, বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট ইন নেচার হবে। যেরকম সংখ্যার ব্যবহার, ভাষার ব্যবহার, সংকেতের ব্যবহার, ঠিক আছে, যারা মূক ও বধির, মানে ভাইগটস্কি যখন বলছে ভাষা যদি নাই হয় তাহলে কি সে শিখতে পারবে না? হ্যাঁ, যারা মূক ও বধির তারা কি শিখতে পারে না? নিশ্চয়ই শিখতে পারে। তারা সাইন, সিম্বল এগুলোকে কাজে লাগায়, এগুলো সাইকোলজিক্যাল টুল। সাইকোলজিক্যাল টুল কার সাথে যুক্ত? তোমার মনস্তাত্ত্বিক অবস্থার সাথে বা তোমার মনের সাথে যুক্ত, তোমার চিন্তা ভাবনার সাথে যুক্ত যে টুল বা অস্ত্রগুলি আমরা কাজে লাগাই আমাদের শিখন বা জানার জন্য, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল টুল। তার প্রধান হচ্ছে ভাষা। ভাষা শিখন যার হবে সে অনেক বেশি সেখানে এগিয়ে থাকবে। কিন্তু কোনো দুর্ভাগ্যবশত যদি কারোর ভাষার শিখন না হয় বা কোনো দুর্ঘটনাবশত যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে যে তার শিখন হবেই না এটা নয়। সাইকোলজিক্যাল টুলে আমি আরো বলেছি সংকেত, চিহ্ন, সংখ্যা, সিম্বল, সাইন এগুলোরও ব্যবহার করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জুই। shed light on the similarities. সুনিপা ম্যাডাম, কি এনাদার কোশ্চেন আছে আপনার? প্লিজ আনমিউট করে বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলছি যে স্যার ডিফারেন্সেস এন্ড সিমিলারিটিস বিটুইন ভাইগটস্কি এন্ড ব্রুনার, এটা যদি একটু বলেন। হ্যালো, সিমিলারিটি তো? হ্যাঁ, সিমিলারিটিসটা কি আর ডিফারেন্সটা কি ভাইগটস্কি আর ব্রুনারের মধ্যে? সিমিলারিটি এখানে মূল সিমিলারিটি যেখানে আছে সেটা হচ্ছে এক, যেটা সহজাত স্কিমার কথা বলেছি আমি, সেখানে ভাইগটস্কি স্কিমা বলে যায়নি, সেটা ওই এলিমেন্টারি মেন্টাল ফাংশন। এখানে দুজনে সহমত হচ্ছেন যে কিছু নিয়ে তো আসে বাচ্চা, কিছুই নিয়ে আসে না সেটা নয়। দুই, ভাষার গুরুত্ব। ভাষার গুরুত্ব ভাইগটস্কিও তার গুরুত্ব আছে সেটা স্বীকার করেছেন এবং বিভিন্ন কাজ করেছেন, এবং আমরা জিন পিয়াজেটের ক্ষেত্রেও দেখি যে ভাষার যে গুরুত্ব আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টে আছে, সেখানেও কিন্তু তাদের কিন্তু সহমত প্রকাশ করছেন। আচ্ছা, আরেকটা স্যার জায়গা, স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার, বলছি আমি ভাইগটস্কি আর ব্রুনারের মধ্যে ডিফারেন্সটা জানতে চাইছি। ও ব্রুনার আর ভাইগটস্কি, আচ্ছা সিমিলারিটিস আর ডিফারেন্সটা আচ্ছা, যদি বলেন। জেরম ব্রুনার, অবশ্যই জেরম ব্রুনারকে আমরা মূলত চিনি হচ্ছে তার কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্টেজগুলো উনি দিয়ে গেছিলেন। তো উনি স্টেজ দেননি, উনি বলেছিলেন যে রিপ্রেজেন্টেশন, মানে স্টেজেস অফ রিপ্রেজেন্টেশন বলেছেন লার্নিং এর।
তো এখানে ভাইগটস্কির সাথে ব্রুনারের পার্থক্য যদি আমরা করতে চাই, বেসিক্যালি ব্রুনার কিন্তু ভাইগটস্কির কাজ থেকে অনুপ্রাণিত হয়েছিল, ভীষণ অনুপ্রাণিত হয়েছিল, এবং সেক্ষেত্রে যে স্ক্যাফোল্ডিং এর ধারণা এটা ব্রুনারের কাছ থেকেই আসে। এবং এমকেও বা জেডপিডি এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু ভাইগটস্কি কখনোই প্রকাশিত করে যাননি, উনি কোনো কম বয়সে মারা যান। এবং কাজগুলো রাশিয়ান ভাষাতে ছিল এবং খুব ভালো মানে কোনো প্রকাশনায় প্রকাশিত হয়নি। এগুলো পরবর্তীকালে এই ব্রুনার বা সমসাময়িক যারা কাজ করেছেন তাদের দ্বারাই প্রকাশিত হয়। এবার ব্রুনার কিন্তু মানে সিমিলারিটি বেশি, যেরকম আমি বললাম স্ক্যাফোল্ডিং এর কথা ব্রুনার বারবার বলে গেছেন, যেখানে কিন্তু অভিজ্ঞ ব্যক্তি বা এমকেওর উপস্থিতি ছাড়া সেটা হবে না, ঠিক। আচ্ছা, ডিসিমিলারিটি কোথায়? ডিসিমিলারিটি হচ্ছে ব্রুনার এমন একজন ব্যক্তি যিনি দুজনের কাজই খুব ভালোভাবে পর্যবেক্ষণ পরীক্ষা করেছে, সেটা হচ্ছে পিয়াজেটের কাজও করে গেছে, ভাইগটস্কির কাজ, এবং দুজনের মধ্যে অনুপ্রেরণা নিয়ে তিনি তার নিজের একটা বক্তব্য তুলে ধরেন, ঠিক আছে, যেটা হচ্ছে হয়তো ওই যে রিপ্রেজেন্টেশন মোড যেটা বললাম, মানে অ্যাকশনের মাধ্যমে শেখে প্রথমে বাচ্চা, তারপর হয়তো আইকনিক, তারপর হয়তো সিম্বলিক, 3টে স্টেজ উনি দিয়ে গেছিলেন। এবং এক্ষেত্রে উনি একটা তত্ত্ব দিয়ে গেছিলেন ডিসকভারি লার্নিং, এটা ব্রুনারের দেওয়া তত্ত্ব। এই ডিসকভারি লার্নিং এর যদি তত্ত্বটা আমরা একটু দেখি, সেখানে কিন্তু আমি আবার দেখবো যে পিয়াজেটের যে কগনিটিভ কনস্ট্রাকটিভিজম তার ধারাটাই আমরা বেশি পাবো। অর্থাৎ সেখানে উনি যে বাচ্চা নিজে থেকেই নিজে এক্সপ্লোর করে, অর্থাৎ বাচ্চার যে কৌতূহলী যে স্বভাব, সেখান থেকেই বাচ্চা নিজে নিজে এক্সপ্লোরেশন করে, অন্বেষণ করে এবং শেখে, জানে এবং ব্যাখ্যা করে পরিস্থিতিকে, এর উপর উনি জোর দিয়েছেন। কিন্তু তার সাথে সাথে উনি এটাও জোর দিয়েছেন, মানে এই জানার পেছনে শিক্ষক অবশ্যই থাকবে, যিনি কেমন ভাবে সাহায্য করবেন সব বলে দেবেন না, সবকিছু আগে থেকে মডেলিং হিসেবে দেখিয়ে দেবেন মডেল করে না, তিনি যেখানে বাচ্চার দরকার পড়বে সেখানে অ্যাসিস্টেড লার্নিং দেবেন, অর্থাৎ স্ক্যাফোল্ডিংটা কিন্তু সেখানে আসবে। অর্থাৎ অদ্ভুতভাবে ব্রুনারের তত্ত্ব যদি আমরা দেখি, সেখানে কিছুটা পিয়াজেটের ধারাও পাবো, আবার কিছুটা ভাইগটস্কির ধারাও আমরা পাবো। সেই জন্য আমরা উনার যে তত্ত্ব যেটা বললাম, অ্যাকশনের প্রথমে বাচ্চা অ্যাকশনের মাধ্যমে শেখে, তারপর আইকনিক অর্থাৎ ছবি সাহায্যে ছবি তৈরি হয়, সেই ছবির সাহায্যে শেখে, এগুলো কিন্তু স্কিমাকেই বোঝায়, বেসিক্যালি এগুলোকে স্কিমাকেই উনি বোঝাচ্ছেন। এবং পরবর্তীকালে যখন ভাষার বিকাশ হয়ে যাচ্ছে, নাম্বার শিখে যাচ্ছে, সাইন্স সিম্বল শিখে যাচ্ছে, সেখানে আবার সিম্বলিক লার্নিং এর কথা বলছেন, সেখানে আবার কিন্তু স্পিচের সাথে এরার মিল পেয়ে যাবে। তার মানে অদ্ভুতভাবে ব্রুনারের থিওরি দুদিকেরই সমর্থনও পাবেন, আবার দুদিকেরও কিছু মানে পার্থক্য পাওয়া যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, আমাদের কয়েকজন স্টুডেন্টের একটু ডিমান্ড ছিল, যদিও আমি তাদেরকে বলছিলাম যে কতটুকু সময় হবে জানি না, তো যেহেতু আর একটু সময় আছে, সেই হিসেবেই ওরা বলতে চাইছিল যে আজকে তো কনস্ট্রাকটিভিজমের আলোচনা মূলত, সেই সঙ্গে সঙ্গে যদি অতি সংক্ষেপে বিহেভিয়ারিজম, কগনিটিভিজম এবং কানেকশনিজম, এই 3টে বিষয়কে যদি একটু জাস্ট ইন ব্রিফ যদি একটু আলোচনা করতে বলেন স্যারকে, ভালো হবে। আচ্ছা, বুঝলাম, এটা তো এমনই একটা বিষয় যে আলাদা একটা ক্লাসই লাগবে। তো আমি যেটুকু আমার এইটুকু স্যার এক কথায় যদি বোঝাতে চাই, বিহেভিয়ারিজম মানে আমরা যেরকম শাড়ি যখন কিনি দেখি না, ঘরানা, শাড়ির ঘরানা, এই সিল্ক ওই সিল্ক, আমি এটা এইভাবেই বাচ্চাদেরকে বোঝাই যে সাইকোলজিরও বিভিন্ন ঘরানা আছে, যেরকম আমাদের ক্লাসিক্যাল মিউজিকেরও ঘরানা আছে, তো সেরকমই সাইকোলজি বিভিন্ন ঘরানায় বিভক্ত। মানে আমি যদি মনে করি সাইকোলজির একইভাবে, সাইকোলজির বিভিন্ন তত্ত্বগুলি একই ধারাতে গঠিত হয়েছে, একই ধারণার দ্বারাই মানে উৎসাহিত হয়ে তৈরি হয়েছে, না, কখনোই না। ধারাগুলি কিন্তু আলাদা আলাদা এবং একে অপরের থেকে অনেক পৃথক। মানে বেসিক্যালি পৃথক কোথা থেকে? তাদের প্রিন্সিপালের দিক থেকে পৃথক, অর্থাৎ নীতিগত দিক থেকে এবং দর্শনের গত দিক থেকে ভীষণ পৃথক। এই যে 3টে জিনিস যেটা আলোচনা এখনই মানে বলা হচ্ছে যে বিহেভিয়ারিজম, এটা হচ্ছে একটা ঘরানা। কিসের ঘরানা? মনোবিজ্ঞানের একটি ঘরানা হচ্ছে বিহেভিয়ারিজম, যেখানে জেবি ওয়াটসনের কথা আমরা পেয়ে যাব, স্কিনারের কথা পেয়ে যাব, প্যাভলভের কথা পেয়ে যাব, প্যাভলভ তো নোবেল পেয়েছিলেন,
তো এই যে বিহেভিয়ারিজমের মেন ধারণাটা কি? মেন ধারণা হচ্ছে এরা একটা আর্গুমেন্ট দেয় যে যে কোনো শিখন যে কোনো শিশুকে শেখানো সম্ভব। অদ্ভুত কিন্তু একটা বিরাট আর্গুমেন্ট এটা দেয়, অ্যারোগেন্ট আর্গুমেন্ট দেয়। যে কোনো শিখন যে কোনো শিশুকে তার আচরণে সেটাকে ইনকর্পোরেট করা যায়, আবার চাইলে সেটাকে ভুলিয়েও দেওয়া যায়। এবং তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সেটা আমাদের দেখিয়েছে। ঠিক আছে, জেবি ওয়াটসনের একটা সুন্দর পরীক্ষা আছে যে শিশুর মধ্যে কি করে মানে ভয় ভীতি, একটা বিশেষ আওয়াজে ভয় ভীতি তৈরি করানো যায়, আবার কিছুদিন পর সেটাকে ভুলিয়ে দেওয়া যায়। এটা একটা খুব জনপ্রিয় এক্সপেরিমেন্ট আছে, নেট সার্চ করলে সবাই পেয়ে যাবে। আর তারই পরবর্তীকালে আরো এরা আসে, এবং এদের আরেকটা জিনিস কি ছিল যে এরা পরীক্ষা নিরীক্ষায় ভীষণ বিশ্বাসী, এক্সপেরিমেন্টেশন। এবং কার উপর? প্রাণীদের উপর, বিভিন্ন প্রাণীদের উপর সরাসরি এক্সপেরিমেন্টেশনের উপর এরা কিন্তু ভীষণ জোর দিয়েছে, এবং তারই ফলাফলকে কম্পারেটিভ মেথডের সাহায্যে মানুষের উপর প্রয়োগ করেছে। কারণ মনে রাখতে হবে, এক্সপেরিমেন্ট মানুষের উপর করা নয়, এই সিদ্ধান্ত মানুষের উপর গ্রহণ করাটা একটা কিন্তু চ্যালেঞ্জিং বিষয়, কারণ এক্সপেরিমেন্ট মানুষের উপর করা হয়, কিন্তু এটাকে কম্পারেটিভ মেথড বলে। এটা এক ধরনের সাইকোলজিক্যাল মেথড, যেখানে কম্পারেটিভ মানে তুলনামূলক পদ্ধতির দ্বারা সেটা প্রতিষ্ঠিত করেছেন ওনারা। আর কানেকশনিজম এর ধারণা হচ্ছে যে কোনো সমস্যা বা যে কোনো পরিস্থিতিকে আমরা সমগ্রতার সাথে মানে মানে কি করব, বিচার করব সমগ্রতার সাথে, মানে পার্ট বাই পার্ট নয়, সেটাকে অ্যাজ এ হোল আমাকে দেখতে হবে। যদি আমি কোনো সমস্যাকে অ্যাজ এ হোল তার ব্যাখ্যা করতে পারি, তাহলে তার সলিউশনও আমি খুব সহজেই পেয়ে যাব। এটা কানেকশনিজম বা পরবর্তীকালে যেটাকে আমরা বলি ওই জেস্টল্ট বা জেস্টল্ট থিওরি, সেখানে এটা চলে আসছে। যেরকম একটা খুব ভালো উদাহরণ হচ্ছে আর্কিমিডিসের যে ওই ইউরেকা, আশা করি সবাই জানে, যে উনি যখন মানে তাকে এক রাজা কাজ দিয়েছিলেন যে তার যে সোনার মুকুট তার সমতি মানে তার আয়তন কত হতে পারে, এটা একটা জানার একটা। তো তিনি দিন রাত সেটা নিয়ে ভেবে গেছেন, সমগ্র বিষয়টা নিয়ে ভেবেছেন। এবং যখন কোনো সময় হয়তো তিনি বাথটবে মানে বিশ্রাম করার জন্য জলের মধ্যে নিজেকে নিমজ্জিত করছেন, তখন দেখছেন তিনি নিমজ্জিত হওয়ার সাথে মানে ঘনত্ব কি করে মাপবে, আয়তন জল বাইরে পড়ে যাচ্ছে। তখনই উনি বলেন ইউরেকা, অর্থাৎ যেহেতু উনি গোটা বিষয়টাকে সমগ্রভাবে ভাবছিলেন, তিনি কিন্তু সমাধান পেয়ে গেছেন। অর্থাৎ কানেকশন হয়েছে। কিসের কানেকশন? ওটা যে প্রবলেমটা তার সাথে সলিউশনের বিভিন্ন ভাবে কানেকশন, এর জন্য এটাকে কানেকশনিজম বলে। আর আরেকটা কি বললেন জানো? স্যার কগনিটিভিজম। স্যার কগনিটিভিজম। কগনিটিভিজম তো বেসিক্যালি কগনিটিভিজম নিয়ে আমরা এখনই যেটা আলোচনা করলাম এই সবটাই কিন্তু কগনিটিভিজমের মধ্যেই চলে আসে। অর্থাৎ কনস্ট্রাকটিভিজমের যে ধারণা, সেটা মেনলি কনস্ট্রাকটিভিজমের উপরই নির্ভর করেই তৈরি হয়। এখানে আমরা জন ডিউই কথাও আসতে পারে, আবার যে জিন পিয়াজেটের যে তত্ত্ব, ভাইগর্সকির তত্ত্ব, ব্রুনারকে নিয়ে আলোচনা করলাম, তার তত্ত্ব, এগুলো সবই কিন্তু কগনিটিভিজমের মধ্যেই আসে। অর্থাৎ কগনিটিভিজম বেসিক্যালি কি, যে কিভাবে আমি আমার বহির্জগৎ বা বাস্তবকে বিচার করছি এবং তার সম্বন্ধে বোধগম্যতা লাভ করছি, এবং তার সেই হিসেবে নিজের জ্ঞান নির্মাণ করছি। দ্যাট ইজ কগনিটিভিজম, যদি ছোট করে বলতে চাই। কিন্তু এগুলো এমন একটা বিষয়, এক একটাতে এক একটা ক্লাস লাগবে বোঝাতে গেলে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর কারোর কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে? খুব সম্ভবত নেই। তাহলে আমরা আজকের এই সেশনটা এখানে শেষ করব। কিন্তু আমাদের শেষ করার আগে স্যারের কাছে আমার দুটো রিকোয়েস্ট আছে। প্রত্যেক স্যারের কাছেই রিকোয়েস্টটা রাখি। স্যার আমাদের একটা রিসোর্স পার্সনস দেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনার অনুমতিক্রমে আপনাকে সেই গ্রুপের মধ্যে যুক্ত করতে চাই। হ্যাঁ নিশ্চয়ই। এবং স্যার পরবর্তীকালে একটা ভাবনা আছে, এই যে সমস্ত আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলোকে কেন্দ্র করে আগামী দিনে আমরা একটা ডকুমেন্টেশন করতে চাই, এবং অর্থাৎ একটা বইয়ের আকারে সেটাকে প্রকাশ করে রাখতে চাই। সেটা ডকুমেন্টেশনও হয়ে যাবে, এবং যেটা পরবর্তী গবেষক হোক বা শিক্ষার্থী হোক তাদের কাজে লাগবে ভীষণ রকমভাবে।
তো সেটার জন্য আমাদের একটা প্রাথমিক আলোচনা হয়ে আছে দুই কলেজের মধ্যে, কিন্তু এখনো অবধি আমরা সেইভাবে এগোতে পারিনি। তো যখনই আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে আমরা অবশ্যই আপনাকে ইন্টিমেট করব, থ্রু মেল, থ্রু ফোন। অবশ্যই সহযোগিতা পাবো আপনার এই হ্যাঁ অবশ্যই, সর্বদা। কোনো আমাদের সঙ্গে স্যার আজকে উপস্থিত ছিলেন, জানি না এখন আছেন কিনা, পুরুলিয়ার একটা বাঘমুন্ডি নামটা অনেকেই শুনেছেন, অযোধ্যা পাহাড়ের একেবারে সন্নিকটেই অবস্থিত। ওখানকার নেতাজি সুভাষ আশ্রম মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর হরিপ্রিয়া পান্ডা, এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আজকে সকালে উনি মেসেজ করেছিলেন ফ্যান্সি মুখার্জি, সাব ইন্সপেক্টর অফ স্কুলস, কাটোয়া 1 ব্লক। উনিও যোগ দিয়েছিলেন। এরকম খুব সম্ভবত আপনার মনে হলো আপনার দাদা জয়েন করেছিলেন, রিতেন্দ্র রায়। আমি জানি না সম্পর্কটা, জাস্ট অনুমান করলাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এত সুন্দর একটা আলোচনা, প্রত্যাশা অবশ্যই ছিল যে অত্যন্ত সুন্দর একটা আলোচনা আজকে হতে চলেছে, কিন্তু সেটাকে এত সহজবোধ্য করে তুলবেন, এত মনোমুগ্ধকর করে তুলবেন, এইটা হয়তো এতটা ভাবতে পারিনি। এর জন্য আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা। সমস্ত বৈঠকি বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের বৈঠকিটা এখানে শেষ করব। শুধুমাত্র পরবর্তী আমাদের যে বক্তা এবং আলোচ্য বিষয় সেটা ঘোষণা করেই আজকের এই পর্বে ইতি টানব। আমাদের পরবর্তী বক্তা 164তম পর্বে, যেটা অনুষ্ঠিত হবে আগামী 24শে আগস্ট, আলোচনা হবে গেমিফিকেশন ইন ক্লাসরুম, নেভিগেটিং উইদিন অ্যান্ড বিয়ন্ড। এই বিষয়টি নিয়ে আলোকপাত করবেন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন, যেটা আমরা রহড়াতে অবস্থিত, কলকাতার রহড়া বিএড কলেজ নামেই অনেকের কাছে পরিচিত। রামকৃষ্ণ মিশন ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন, সেখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সম্রাট বিশাই, উনি আলোচনা করবেন গেমিফিকেশন ইন ক্লাসরুম, নেভিগেটিং উইদিন অ্যান্ড বিয়ন্ড। এই বিষয় নিয়ে আপনাদের প্রত্যেকের সাথে আবার দেখা হবে আগামী 24শে আগস্ট। শুধু খেয়াল রাখবেন কোন টাইমে হচ্ছে সেই টাইমটা, কারণ মাঝে মাঝেই আমাদের সেটা রিসোর্স পার্সনদের সাথে ডিসকাশন করে আমরা সেই সময়টা ঠিক করি। রিসোর্স পার্সনের কোন সময়টাতে সুবিধা হবে সেই অনুযায়ী আমরা সময়টা নির্ধারণ করি। আপনারা শুধু সময়টা একটু দেখে নেবেন আমাদের পরবর্তী পোস্টারে। আবার দেখা হবে 164তম পর্বে আগামী 24শে আগস্ট। আজকে আবারও প্রত্যেক অংশগ্রহণকারীকে, প্রত্যেক যারা অধ্যাপক অধ্যাপিকা বা শিক্ষানুরাগী ব্যক্তিবর্গেরা আজকের এই সভায় যোগ দিয়েছিলেন, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে, এই দুই কলেজের পক্ষ থেকে এবং এই উদ্যোগের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি কোনো কৃতজ্ঞতা বা ধন্যবাদই যথেষ্ট নয়। আজকের আলোচক তথা বক্তা ডক্টর সুধীন্দ্র রায় স্যার, আপনাকে আবারও আমি আমার অকুণ্ঠ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। ধন্যবাদ।